আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে একটু ইন্ট্রোডিউস করি আমাদের যে টুলস গুলো আছে, যেগুলো আমাদের রেগুলার বেসিস কাজে প্রয়োজন হবে। যেমন প্রথমে আমি বলবো গুগলের কথা, যেটা হচ্ছে আমাদের মানে প্রতিনিয়ত আমাদের এই কাজগুলোতে লাগবে। এবং আমরা হচ্ছে গুগল এবং এরপর পরে আছে হচ্ছে গুগল শিট, এবং আছে হচ্ছে জিমেল। তো অবশ্যই সবাই জানেন, জিমেলের ব্যাপারে কিছু বলার নেই। গুগল ড্রাইভ, যেটা এটা সবাই ইউজ করে, এবং মিটে আমরা এখন মানে উপস্থিত আছি। এগুলো সবই কিন্তু গুগলের একটা টুল। এবং আমরা যে প্লে স্টোরটা ইউজ করি, আমরা আমাদের সাথে সবার ফোনে প্লে স্টোর আছে, তো এইগুলো সম্পর্কে আমি মানে এক্সট্রা কিছু বলবো। এগুলো সবই গুগলের টুল। তো গুগলের যে টুল, এখান থেকে আমরা গুগল ডকটা নিয়ে প্রথমে আলোচনা শুরু করি। তো গুগল ডকটা আসলে আমাদের কি কাজে প্রয়োজন হয়? ঠিক আছে, গুগল ডকটা হচ্ছে আমাদের ডকুমেন্ট তৈরি করা, বা আমাদের বিভিন্ন দেখা গেল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আমাদের যে কোনো কিছু নোট করার ক্ষেত্রে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা হচ্ছে একটা রাফ হিসেবে ইউজ করতে পারি। আবার অনেক সময় আমরা মানে অনেক প্ল্যানিং দেওয়া লাগে ক্লায়েন্টকে, বা যাবতীয় মানে যা আছে আমাদের লেখালেখির ক্ষেত্রে আমরা হচ্ছে গুগল ডকটা ইউজ করি। তো গুগল ডকের কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে আমি একটু সাধারণ একটা ধারণা দিই। যেমন আমি যদি এখান থেকে শুরু করি, ফাইলের থেকে যদি শুরু করি, আমরা গুগল ডকটা ওপেন করার ক্ষেত্রে সবাই তো গুগলের হচ্ছে সবারই তো ল্যাপটপ পিসি আছে। তো যখন আমরা জিমেইল লগ ইন করবো, আমাদের যে ব্রাউজারে যে ইন্টারফেসটা থাকবে, এখান থেকে আমরা গুগল ডকটা পেয়ে যাবো। এই যে এখান থেকে আমরা গুগল ডকটা এর মধ্যেই থাকবে। তো কেউ যদি চায় যে এটা শর্টকাট করার জন্য, কিংবা এখান থেকে যে আমাদের এখানে কিন্তু কিছু বুকমার্ক আছে, এই বুকমার্ক গুলো করার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে গুগল ডকটা ওপেন করে আমরা এখান থেকে এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করে জাস্ট আমরা আদার্স বা বুকমার্ক বার, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে ডান করে দিলে আমাদের এখানে কিন্তু বুকমার্কটা চলে আসবে, গুগল ডক চলে আসছে। সেক্ষেত্রে আমাদের মানে সিলেক্ট করতে সুবিধা হয় এবং খুঁজে পেতে সুবিধা হয়। তো এটা সম্পর্কে আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন, এটা খুবই ইজি একটা ব্যাপার। তো গুগল ডক এখান থেকে আমরা জাস্ট দেখা গেলো একটা ক্লায়েন্ট যদি আমাদের বলে, বা দেখা গেলো একটা ক্লায়েন্টের যে কোনো প্রজেক্ট হোক বা যে কোনো কিছু হোক, এগুলো সম্পর্কে হয়তো সবকিছু একটা বেসিক ধারণা সবাইকে দিয়েছে। তো আমি বলবো যে একটা ডক আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে লিখি, যেখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনাদের সবাইকে একটা মানে ফুল ধারণা দিই একটা গুগল ডকে কি কি আছে, এবং আমাদের কি কি টুলগুলো প্রয়োজন হবে, কি কি ক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি, এগুলো সম্পর্কে আমি টোটাল একটা ধারণা দিই। আচ্ছা, যখন আমরা একটা ফাইলে থাকবো, দেখা গেলো আমি একটা ফাইলের নাম দিই আমাদের হ্যালো ডট ওয়ান। এটা আমি একটা ডক হিসেবে ধরলাম যে এটা আমাদের এখান থেকে রিনেবল, মানে আমাদের নতুন একটা ডক নেওয়ার পরে আমাদের প্রজেক্টের নাম হোক বা ক্লায়েন্টের নাম হোক, যেটা হোক আমরা এখান থেকে দিয়ে দেবো। সেক্ষেত্রে কি হবে, আমরা ডকটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, মানে খুঁজে পেতে বা সহযোগিতা করবো। রিনেম যেটাকে বলে, যে কোনো কিছু ফাইল রিনেম করা আমরা এখান থেকেই করতে পারবো। এবং আমরা এই যে ট্যাব গুলো দেখতে পাচ্ছি, এই ট্যাব গুলো হচ্ছে এক একটা পেজ হিসেবে ইউজ হয়। বইতে যেরকম মানে পেজ থাকে, তো এইগুলো এক একটা পেজ। যেমন আমি যদি এটা একটা নাম দিই, পেজ নাম্বার 1, এবং আমার পেজ নাম্বার 2 যদি দরকার হয়, যে এই পেজের মধ্যে আমার যা যা জিনিসপত্র আছে, আমি এখানে কিছু জিনিস যদি লিখি, এবং আমি যদি পেজ 2 নিতে চাই, এই যে এখানে একটা যে প্লাস বাটন আছে, এখান থেকে হচ্ছে পেজ 2। তো এইভাবে করে আমরা পেজ নিতে পারবো। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে পেজ নাম্বার অনুযায়ী বা ফাইল নেম অনুযায়ী আমাদের এখানে পেজগুলো সাজাতে পারবো। তো আমরা হচ্ছে রিনেম এখান থেকে করব এবং পেজ এখান থেকে নেব। এবং নতুন করে যদি আমরা একটা ডকের মধ্যে থেকে ডক নিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে নিউ ইউজ করতে হবে। নিউ ইউজ করে আমরা এখান থেকে ডকুমেন্ট নিতে পারবো নতুন করে।
এবং যদি কেউ টেমপ্লেট নিতে চান, টেমপ্লেটের ব্যাপারটা এখন কারো বোঝার দরকার নাই, যেহেতু টেমপ্লেটের ব্যাপারটা আলাদা। টেমপ্লেট নেওয়ার কারো দরকার নেই, শুধুমাত্র ডকুমেন্ট নিলেই হবে। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে আমাদের শুরুর ক্ষেত্রে। ওকে, তো আমরা হচ্ছে আরেকটা বিষয়, আমি একটা আচ্ছা, এখান থেকে হচ্ছে যে ওপেনটা আছে, ওপেনটা যদি আমি বোঝাতে চাই তাহলে আমার একটা ডক আপনাদের সেভ করে দেখাতে হবে। ধরেন আপনাদের কেউ একটা ডক বা কোনো একটা ক্লায়েন্ট আপনাদের একটা ডকুমেন্ট পাঠাইছে, যেটা ফাইল আমি একটা ডাউনলোড করি, এখান থেকে আমি যেখানে একটা এটা আমি ডাউনলোড করি, এটা ওপেন করি। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আমি বুঝাই দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা এই যে ডকটা, এটা বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। সেটা আমাদের ফাইলের মধ্যে থাকবে। আমাদের যে কোনো ডকের মধ্যে আমরা ফাইলে গেলে নতুন একটা ডক নিতে পারবো, একটা নতুন ফাইল ওপেন করতে পারবো, একটা মানে ফাইল কপি করতে পারবো এবং এখান থেকে শেয়ার দিতে পারবো। তো আমি এক এক করে এক একটা জিনিস সবাইকে একটু এক্সপ্লেন করি। নিউ ডক নেওয়ার যে ব্যাপারটা, এটা প্রথমেই আছে ফাইলে, এবং একটা ডক ওপেন করার ক্ষেত্রে আমাদের এখানে যখন আমরা ওপেনে ক্লিক করব তখন আমরা আমাদের যে কম্পিউটারে একটা ফাইল থাকবে, যেমন আমি ডাউনলোড করে দেখাই। আচ্ছা, ডাউনলোড করার ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে আমরা বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড দিতে পারবো। তো আমাদের বেশিরভাগ সময় দরকার হয় ডক্স এবং পিডিএফ। এই বাদে আমাদের টেক্সট আছে, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে ডিফল্টে থাকে, তো ওইটা দরকার নেই। আমাদের বেশিরভাগ সময় ডক্স এবং পিডিএফ, এই দুইটা একটু মনে রাখবেন, এই দুইটা আমাদের প্রয়োজন হবে। যে দেখা গেল একটা ক্লায়েন্টকে আমাদের যখন দিতে হবে একটা আমাদের ফাইল রেডি করা বা আমাদের কোনো প্ল্যানিং, সেক্ষেত্রে আমরা পিডিএফ এ দিতে পারি বা ডকে দিতে পারি। তো আমি আপনাদের ডক্স ডাউনলোড করেই দেখাই, এটা আমি ডাউনলোড দিলাম। আচ্ছা, এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফাইলের মধ্যে থেকে কিন্তু ডাউনলোড এবং ওপেন, মানে নতুন একটা ফাইল নেওয়া বা নতুন অন্য একটা ফাইল ওপেন করা, এগুলো সবই আমরা কিন্তু ফাইলের মধ্যে দেখাচ্ছি। এটা আমি কেটে দিই। আচ্ছা, আমাদের যে ফাইলটা ডাউনলোড হইলো, সাপোজ এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট দিছে, এই ফাইলটা আমি যেটা ডাউনলোড দিলাম এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট দিছে একটা দেখা গেল প্রজেক্টের রিকোয়ারমেন্ট বা প্রজেক্টের ডিটেইল। তো এইটা হচ্ছে আমরা ওপেনে যাব, যে ওপেনে যে ক্লিক করব যখন, তখন আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। স্লো। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলা আমাদের কাছে অপশন আছে, যেমন রিসেন্ট বলতে কি বোঝায়, যে আমরা মানে রিসেন্টলি কোন কোন ডকুমেন্ট গুলো ওপেন করছি, এটা হচ্ছে রিসেন্ট। এখন রিসেন্ট আমাদের দরকার হবে না, বেশিরভাগ সময় দেখা গেল ক্লায়েন্টের কাছ থেকে আমরা যখন ডাউনলোড করবো, সে যখন দিবে বা ইনবক্সে দিবে বা যেখানে দিই, ডাউনলোড করার পরে কিন্তু আমাদের কম্পিউটারে যাবে। তো এখান থেকে কম্পিউটার বা কম্পিউটারের দরকার নেই, আমাদের এখান থেকে পুরোপুরি ডিরেক্টলি আপলোড। তো ডিরেক্টলি আপলোড করার ক্ষেত্রে আমাদের ব্রাউজিং করে এখান থেকে এই যে আমাদের এই যে লোগো এন্ড ব্যানার, যেটা আমরা ডাউনলোড দিছি মাত্র, এটা ওপেন দিয়ে দিতে হবে। ওপেন দিলে কি হলো, ওই ডকটা যেটা হচ্ছে আমি ওপেন করছিলাম, ওইটা হচ্ছে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপলোড দিলেই এটা ওপেন হয়ে যায়। আমি এখান থেকে ওপেন করছি। ওকে, তো আমাদের কাছে এই ফাইলটা চলে আসছে। আমরা এখান থেকে ওপেন করে এই ফাইলটা নতুন একটা ডক নিয়ে ওপেন করলাম। তো এটা আমাদের কাছে এই যে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার নাকি? একটু সবাই রেসপন্স করবেন।
মানে এই যে ফাইলের যে ব্যাপারগুলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সবাই ক্লিয়ার আছে। আচ্ছা, এবার আমি একটু শেয়ারের ব্যাপারটা বলি। শেয়ারের ব্যাপারটা আমি ফাইলের এখান থেকে দেখাবো না, যার কারণে আমি ফাইলের এটা আপাতত ক্লোজ করতেছি। যদি কেউ আমাদের কাছে ডকের এক্সেস চায় যে ভাই তোমার ডকের এক্সেসটা তো আমার লাগবে, সেক্ষেত্রে আমি কিভাবে এক্সেস দিব? তো আমাদের এই ডকের মধ্যে এই যে উপরে যে ডান সাইডে একটা শেয়ার অপশন আছে। তো অনেক সময় আমরা কি করি যে এখান থেকে আমরা শেয়ার করে দিই, যে কপি লিঙ্ক করে দিই, বা এখান থেকে আমরা কপি করে দিই। তো যখন আমরা কপি করে দিই তখন সে অ্যাক্সেস পায় না। আমাদের ফুললি অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে অপশনে ক্লিক করতে হবে, শেয়ারের অপশন, এবং শেয়ারের অপশনে ক্লিক করলে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারবো। একটু স্লো হতে পারে এই কারণে। আচ্ছা, আমাদের সামনে যে একটা ইন্টারফেস আসছে, যেখানে এই যে হ্যালো ফ্রিল্যান্সারের যেটা আমাদের মেইন, শুধুমাত্র এখানে এই যে ওনার আছে। তাহলে আমরা যদি এখন কাউকে একটা অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমাদের তাদের মেইল দিয়ে আমরা অ্যাক্সেস দিতে পারি এক, আর না হলে এখান থেকে অপশন চেঞ্জ করে, যে জেনারেল অ্যাক্সেস এর মধ্যে যেটা অপশন আছে এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারবো, যে রেস্ট্রিক্টেড বাদ দিয়ে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। তাহলে কি হবে, এখান থেকে যে কপি লিঙ্কটা, এই কপি লিঙ্কটা আমরা যে কাউকে দিলেই সে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এইখান থেকে আরো তিনটা অপশন আছে, ঠিক আছে? আরো তিনটা অপশন আছে, সেটা হচ্ছে ভিউয়ার, কমেন্টার এবং এডিটর। এই তিনটা জিনিস কি, সেটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র এই অবস্থায় কাউকে দেই লিঙ্কটা, সেক্ষেত্রে সে শুধু ভিউ করতে পারবে। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা। এখান থেকে আমি কপি লিঙ্ক করে আমি একটা অন্য ডকে আমি যদি যাই, একটা ডকে যাই, যে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর কি হচ্ছে, আমি যখন ভিউয়ার, তখন আমি এখানে আর কিছুই করতে পারতেছি না। আমি এখানে না কোনো কিছু এডিট করতে পারতেছি, না আমি কোনো কিছু লিখতে পারতেছি, না কোনো কিছু, শুধুমাত্র আমি দেখতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে শুধুমাত্র ভিউয়ার। এবং আমরা যদি এখানে ভিউয়ার চেঞ্জ করে শুধুমাত্র কমেন্টার দিই, কমেন্টার দেওয়ার ক্ষেত্রে কি হবে, কমেন্টার দেওয়ার ক্ষেত্রে আমি এখানে কমেন্ট করতে পারবো। ঠিক আছে? কমেন্ট করতে পারবো। সেটা হচ্ছে এখানে এই যে মাউসের ডান সাইডের বাটন ক্লিক করলে, এটা রিলোড করি, এটা লোড নেয় নাই, এক্সেস চেঞ্জ হওয়ার পরে একটু রিলোড দিতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যদি কমেন্টার এক্সেসটা দিই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কমেন্ট করতে পারবো, কোনো কিছু রিমুভ বা কোনো কিছু আমি চেঞ্জ করতে পারবো না। আমাকে সেই এক্সেসটা দেওয়া নেই, যে এখানে কমেন্ট, শুধুমাত্র কমেন্টের এক্সেসটা, মানে এখানে যদি কোনো ভুল হয় বা দেখা গেল ক্লায়েন্টকে আমরা অনেক সময় শুধুমাত্র কমেন্টের এক্সেস, যে কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জেস দরকার কিনা এইভাবে দিতে পারি। কিন্তু বেশিরভাগ সময় আমরা হচ্ছে এডিটর দিব, যদি কেউ এডিট করতে চায়। ঠিক আছে? বেশিরভাগ সময় যদি কেউ এডিট করতে চায় বা কমেন্ট ওই ডকের উপর কাজ করতে চায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেঞ্জ করে এডিটর দিয়ে, তারপর এখান থেকে ডান করে দিয়ে তারপর লিঙ্কটা দিব। সেক্ষেত্রে কি হবে, আমরা তাহলে এডিট করতে পারবো ফাইল। আচ্ছা, সবাই ক্লিয়ার তো এতটুকু, নাকি কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন সাথে সাথে। সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে। শেয়ারের ক্ষেত্রে আমরা এতটুকু ক্লিয়ার। এবং হচ্ছে আমি যদি এডিটে যাই, এডিটে যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে সিম্পল কিছু জিনিস আছে, যেটা আমরা হচ্ছে কন্ট্রোল, মানে যে কিবোর্ড ইউজ করে করতে পারি। তবে যারা কিবোর্ড ইউজ মানে করতে চান না, বা এই যে এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে, আমরা কোন কোন কিবোর্ডের মাধ্যমে নিতে পারবো। এই যে এখানে কিন্তু শর্টকাট, এই যে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে আপনার লেখাটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা লেখা এই যে চেঞ্জ করে দিলাম, এই যে লেখাটা আমি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবারে আমি লেখাটা তো আগের মতো করে ফিরে আনতে গেলে আমার হচ্ছে আনডু লাগে, তাহলে আমরা এখানে ক্লিক করবো আনডু। বা হচ্ছে আমরা চাইলে হচ্ছে কন্ট্রোল জেড ইউজ করতে পারবো। এবং হচ্ছে কপি পেস্টের ক্ষেত্রে কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট ভি, এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস, যেগুলো আপনারা সবাই বুঝবেন। আচ্ছা, পেস্টের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। পেস্টের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা একটু আমি ক্লিয়ার করি।
আপনারা অনেক সময় দেখা গেল আমরা অনেক সময় লিংক দেই, ঠিক আছে? এই যে আমি যদি এই মিটের লিংকটা যদি আমি এখানে কপি করি এবং এখানে যদি আমি পেস্ট করি, যে এখান থেকে বা এখান থেকে যদি আমি একই, এই যে আমরা এডিটে ক্লিক করলে যেটা আসবে পেস্টের এখানে, এখান থেকে মাউসের ডান সাইডের মানে রাইট সাইডের বাটন ক্লিক করলেও সেম জিনিস আসবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা শুধুমাত্র পেস্ট করি, মানে শুধুমাত্র পেস্ট যেটা, এইটা দিলে কি হবে, আমাদের কাছে এই যে লিংকটা চলে আসবে, ঠিক আছে? এবং আমরা যদি উইদাউট ফরম্যাটিং দিই, এই যে উইদাউট পেস্ট উইদাউট ফরম্যাটিং, তাহলে আমাদের কাছে হচ্ছে মানে লিংক ছাড়াই আসবে। আমরা এই যে মানে এখান থেকে আমরা লিংক ছাড়াই দিতে পারি। যদি এটা লিংকের ক্ষেত্রে বলতে মানে অনেক সময় আমরা অনেক অনলাইনে থেকে বা অনেক কিছু থেকে কপি করে যখন ডকে আনতে চাই, সেক্ষেত্রে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন। এটা যখন ডকে আপনারা কাজ করবেন তখন জিনিসটা বুঝতে পারবেন। আমি সবাইকে আজকে একটা টাস্ক দিয়ে দিব অবশ্যই, যেন এটা আপনারা মোটামুটি করতে পারেন ঠিকঠাক, এবং কার কি ভুল হয়েছে বা ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন কিনা এটা বোঝার ক্ষেত্রে আমি একটা টাস্ক অবশ্যই দিব সবাইকে। এই জন্য সবাই একটু খেয়াল করবেন যাতে করে জিনিসগুলো আমার পরবর্তীতে আপনাদের সমস্যা না হয়। আচ্ছা, ভিউ বা এই জিনিসগুলো হচ্ছে আপনার সেম, এই যে এখানে শেয়ারিং এর যে ব্যাপারটা, এখানে ওইটাই হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন দিয়ে রাখছে। এবং কমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার যারা কমেন্ট করবে সেই কমেন্ট গুলো, যে শো অল কমেন্ট, মানে কে কমেন্ট করছে এই ডকটাতে, এগুলো দেখার ক্ষেত্রে ইউজ হয়। এবং আদারওয়াইজ এই জিনিসগুলো আপনাদের অতটা দরকার নাই, অতটা মানে ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এবার আমি আসি হচ্ছে ইমেজের ক্ষেত্রে। আচ্ছা, আমি ডক্টর এখানে একটু জায়গা নিই। আচ্ছা, ইনসার্টের এখানে দেখবো আমরা ইমেজ আছে। আচ্ছা, ইমেজটা কি, সেটা হচ্ছে আমরা অনেক সময় ডকের মধ্যে যদি কোনো ছবি অ্যাড করতে চাই, যেমন আমি এখান থেকে যে ইমেজে যে যদি আপলোড ফ্রম কম্পিউটারে যদি আমরা একটা ছবি নেই। আচ্ছা, আমাদের এই ছবিটাই আমরা নিই, এই যে এই ছবিটা আমরা এখান থেকে ইনসার্টে যে আমরা একটা ছবি অ্যাড করার ক্ষেত্রে আপলোড ইমেজে যে আমরা এটা নিলাম, যে কারণে আমাদের এখানে কিন্তু এই যে ডকটা চলে আসছে, ঠিক আছে? এবং এই সাইডে আরো আছে, টেবিল নেওয়ার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। যেমন আমি যদি নিচে আরেকটু আপনাদের দেখাই, টেবিল নেওয়ার ক্ষেত্রে আপনারা এই যে মানে কতগুলো টেবিল নেবেন আপনারা, দেখা গেল অনেক সময় যে হয় না যে ডকের মধ্যে আমরা টেবিল আকারে সাজাই, টেবিল আকারে সাজানোর ক্ষেত্রে এটা ইউজ হয়। আমরা কতগুলা আর কি নিব, এই ক্ষেত্রে এখান থেকে এই যে 4টা নাকি 3টা নাকি 5টা, এটা এখান থেকে নিতে হবে। এখান থেকে ক্লিক করলে আমাদের সামনে এই যে টেবিল চলে আসছে, এবং টেবিলের মধ্যে আমরা এই যে লিখতে পারবো জিনিসগুলো, এই যে আলাদা আলাদা ভাবে এখান থেকে লেখা থাকবে, এখান থেকে আলাদা আলাদা ভাবে লিখতে পারবো। টেবিল আকারে লিখলাম, টেবিলের পরে যদি আমরা এখানে স্পেস দিই, যে আবার কিন্তু আরেকটা টেবিল হয়ে যাচ্ছে। টেবিল কিন্তু আমরা স্পেস দিলে যে বাড়বে, মানে পিসটা চেঞ্জ হলে অবশ্যই টেবিল নতুন করে হবে, এটা স্বাভাবিক। এবং আরো যদি দেখি আমি বিল্ডিং ব্লকস বা এখানে হচ্ছে মিটিং এ, এইগুলো আপনাদের মানে তেমন একটা প্রয়োজন হবে না, ঠিক আছে? তারপর আমি বলে দিই, এটা মিটিং নোটস বলতে আপনার ডকের মধ্যে অনেক সময় অনেক কি বলে প্রজেক্ট প্ল্যানিং থাকে। তো প্রজেক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের মিটিং নোটস করে দেয় যে আমরা কি কি জিনিস কবে কবে মিটিং হবে, কোন টাইমে হবে, সেক্ষেত্রে এটা ইউজ হয়। এবং ইমেল ড্রাফটে হচ্ছে আমাদের ইমেলে কোন কোন মানে ইমেল পাঠানোর ক্ষেত্রে ড্রাফট ইউজ করা বা যাবতীয় যা যা আছে এগুলো সব বিল্ডিং এন্ড ব্লকস, এগুলো অতটা আপনাদের দরকার হবে না, তারপরে একটু ধারণা দিয়ে রাখতেছি। এবং স্মার্ট চিপসও হচ্ছে আপনার ওই যে ডেট কবে, দেখা গেল আমাদের একটা প্রজেক্ট থাকে যে অমুক তারিখে বা অমুক ডেটে আমাদের একটা প্রজেক্ট আছে বা কোন একটা কাজ আছে, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি তারিখটা, তারিখ দিয়ে ওকে 17 তারিখ দিয়ে দিলে যে 17 তারিখে তারিখ কিন্তু চলে আসবে এখানে। মানে আমি যদি এখানে নর্মালি দেখাই যে এখান থেকে আমরা ইনসার্টে যে স্মার্ট চিপে যে ডেট যদি দেই যে কবে আমাদের রয়েছে, এই মাসে নাকি পরের মাসে নাকি আগের মাসে, যে কোনো আগস্ট, আমরা অবশ্যই আমাদের মানে ফিউচারের কোন একটা কাজ নিয়ে আমাদের রিমাইন্ড দেওয়ার জন্য সিলেক্ট করবো। অক্টোবরের 7 তারিখ যদি আমি এখানে সিলেক্ট করি, ওকে দিয়ে দিই, যে এখানে কিন্তু তারিখটা অ্যাড হয়ে গেল অটোমেটিক। আমাদের এই যে এখানে ক্লিক করলে
আমরা বুঝতে পারবো যে আমাদের কি কাজ আছে বা বুক মেনু বা এইগুলোর জন্য ইউজ করা হয়। আচ্ছা, আরো কিছু জিনিস যদি আমি দেখাই, এখানে পিপল আছে, আমাদের দেখা গেলো অনেক সময় আমরা গ্রুপ ওয়াইজ কাজ করি, সেক্ষেত্রে অ্যাড করতে পারবো, ফাইল অ্যাড করতে পারবো, ক্যালেন্ডার ইভেন্ট অ্যাড করতে পারবো। এইগুলা হচ্ছে আরো আপনারা যখন ধরেন কাজবাজ আরো অনেক বেশি ক্ষেত্রে প্রফেশনাল ভাবে যখন চলে যাবেন, তখন আপনারা এই জিনিসগুলো অটোমেটিক্যালি নিজেরাই বুঝে যাবেন যে আমাদের কোন কাজটা কোনটা কিভাবে ইউজ করতে হবে। বেসিক কাজবাজে আমাদের প্রথমত এইগুলো দরকার নাই, ঠিক আছে, এইগুলোরও দরকার নাই। আচ্ছা, লিঙ্কের ব্যাপারটা আমি একটু বলি। লিঙ্কের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে কিন্তু অনেক লিঙ্ক আছে, এই যে এখানে কিন্তু অনেক লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা আমাদের এখানে কিন্তু আছে www ডট যেটা নাম ওয়েবসাইটে .com লেখা আছে। তো আমরা যদি চাই এই ওয়েবসাইটের লিঙ্কটা এইটা এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে একটা নাম দিতে পারি। যেমন এই যে নিচের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এবং উপরে এটা আমরা চাইলে যে একটা নাম দিয়ে দিতে পারি, ওয়েবসাইটের যে নামটা এইটা দিয়ে দিতে পারি। .comটা কেটে দিলাম, মানে আমাদের মন মতন আমরা এখানে চাইলে অল্প করে দিতে পারি, বেশি দিতে। আমি এখানে থিম দিলাম, শুধুমাত্র থিম দিয়ে আমি যদি অ্যাপ্লাই করে দিই, তারপর কিন্তু আমাদের কাছে লিঙ্কটা থাকবে। এই যে লিঙ্কটা কিন্তু অবশ্যই আছে, ক্লিক করলে আমাদের লিঙ্কে ঢুকে যাবে। এগুলো জাস্ট একটা ডক সুন্দর করার ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করতে পারি। এই যে ওয়েবসাইটে কিন্তু ঠিকই ঢুকবে, ওইসব ঢুকে কোনো সমস্যা আছে হয়তো, যার কারণে লোড নেয় না। আচ্ছা, লিঙ্কের ব্যাপারটা গেলে এখানে ড্রয়িং আছে, চার্ট আছে। চার্টের ক্ষেত্রেও হচ্ছে অনেক সময় আমাদের চার্টের দরকার, যে ইনসার্টিং চার্ট, এই যে চার্ট অন হচ্ছে, যে চার্টের ক্ষেত্রে এইগুলা হচ্ছে আপনাদের দরকার হবে, ইন ফিউচার দরকার হবে। আমি বেসিক একটা ধারণা দিচ্ছি যাতে করে মানে বেসিক বলতে এই টুল মানে যেগুলো আছে টুলগুলো, এগুলো সম্পর্কে টোটালি একটা ধারণা দিচ্ছি যাতে করে আপনাদের ইন ফিউচার এই জিনিসগুলো আপনারা মানে কাজের ক্ষেত্রে খাপ খেয়ে নিয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। আমাদের এখন এখন এগুলো দরকার নেই। এগুলো হচ্ছে যারা দেখা গেল প্রফেশনাল ক্ষেত্রে মার্কেটিং বা অন্যান্য যাবতীয় বিজনেসের যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো, এই ক্ষেত্রে অনেকে ডকের মধ্যে ইউজ করে। আমাদের এটা দরকার নাই, সেহেতু আমি এটা ওইভাবে আপনাদের বলতেছি না, কারণ এটা বলতে এটা 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 আপনাদের ধারণা দিতে গেলে আপনাদের মাথায় এই জিনিসগুলো ঢুকবে না, যেগুলো আমাদের এখন নিড, ঠিক আছে। আচ্ছা, ইমোজি সিম্বলের ব্যাপারটা হচ্ছে এখানে ইমোজি আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করে ডকটাকে আরো সুন্দর বানাইতে পারেন, ঠিক আছে। এগুলো লোড নিচ্ছে, যে আমি যদি ইমোজিটা ইউজ করি, যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাড হয়ে গেছে। এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, তারপর এডুকেশনাল অনেক কিছু। আমাদের এই দুইটার দরকার নেই, আমাদের ইমোজি লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের ইমোজি দরকার হবে ডক সাজানোর ক্ষেত্রে। আচ্ছা, এইগুলো কোনো বিষয় না, এগুলো আই থিঙ্ক আপনাদের দরকার নেই, সেটা আমি এগুলো বুঝাচ্ছি না। আমি ফরম্যাটে চলে যাই। আচ্ছা, ফরম্যাটের এখানে কি আছে, এইগুলো হচ্ছে আপনাদের উপর থেকে আমি বুঝাই দিই, কারণ এইগুলো এখানে যা আছে এইখানেও সেমই আছে, জাস্ট এগুলো শর্টকাট আকারে আছে। আর এখানে হচ্ছে আপনারা মানে ফরম্যাটের ভিতর গেলে আরো ইন ডিটেল পাবেন জিনিসগুলো, যেগুলা আপনারা এইখানেও পাবেন। আচ্ছা, ফরম্যাটের যে ব্যাপারটা এটা একটু আমি বলি। আপনারা হচ্ছে আমি প্রথম থেকে শুরু করি। এইখানে আন্ডু, যে দেখছেন এখানে কিন্তু ভিউ, এই যে এডিটের যে আন্ডু রেডও আছে, এটা কিন্তু এখানে শর্টকাট আছে, মানে সবকিছুরই শর্টকাট এইখানে আছে। আমি যা যা বলছি এখানে এইগুলোর মধ্যে যা যা আছে এগুলো আপনাদের সামনে উপরেও শর্টকাট আছে। যেমন শেয়ারের যে ব্যাপারটা এখানে শর্টকাট আছে, আপনার ফন্টের যে ব্যাপারটা ওইটাও শর্টকাট এখানে আছে, মানে এইগুলোর মধ্যে যা যা আছে এগুলো এখানেও শর্টকাট আছে। তো আমি শর্টকাটটাই আপনাকে বলে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি যদি এতটুকু নিয়ে, আচ্ছা আমি এইটা আমি এতটুকু রাখি, এতটুকু রাইখা আমি হচ্ছে আমাদের ওই ডকটা থেকে, যেহেতু এখানে অনেক কিছু আছে। আচ্ছা, সবাই কি বুঝতেছেন নাকি বুঝতে কষ্ট হচ্ছে? দেখলাম সবাই বের হয়ে গেছে, অনেকে একজন বের হয়ে গেছে। তৌফিক ভাই, আপনি কি আছেন? সবাই চুপ দেখতেছে সবাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। না, একটু মাঝে মধ্যে রেসপন্স করলে
আর কি বোঝাতে সুবিধা হয় এই জন্য। ঠিক আছে, সমস্যা নেই। কথা বলে না কেন? আমি তো রান্না করি, এই জন্য কথা কম বলতেছি, কিন্তু আর সবাই কি করে? ঠিক আছে, সমস্যা নেই, সবাই আই থিঙ্ক বুঝতে পারবে। আর ভিডিও রেকর্ড করা হচ্ছে যেহেতু সবাই পরবর্তীতে দেখে নিতে পারবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমরা তো আছি অবশ্যই বুঝলে, এবং আমি অবশ্যই সবাইকে একটা টাস্ক দিয়ে দিব আজকে, যাতে করে সবার জিনিসটা একটু ক্লিয়ার হয়। আচ্ছা, আমি ওখান থেকে যেটা কপি করলাম এইটা আমি হচ্ছে নর্মালি পেস্ট করলাম বা উইদাউট ফরম্যাটিং দিলাম। আমার হচ্ছে এটা ক্লিন দরকার। আমাদের ক্লিন দরকার হয় কখন? যখন ওইখানে কিন্তু ফরম্যাট ছিল অন্যরকম বা টেক্সট ছিল অন্যরকম, আমরা যখন একটা মানে প্লেন পেস্ট উইদাউট ফরম্যাটিং দিব তখন এটা পুরোপুরি প্লেন আমাদের কাছে চলে আসবে, মানে সবকিছু একদম র, যেটাকে বলা হচ্ছে একদম নতুন। আচ্ছা, তো এখানে যে লেখাটা আছে আমি যদি শুরু থেকে শুরু করে, এখানে একটা ইমেজ আছে দেখতে পাচ্ছি, সেটা প্রিন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। যারা প্রিন্ট দিতে চান বা যাদের কাছে দেখো প্রিন্টার থাকে, অনেকের কাছে প্রিন্ট করতে যাচ্ছেন, এই ডকটা এটা শর্টকাটে ইউজ করলে এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্টের একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, প্রিন্টের ইন্টারফেসটা আমি একটু হালকা পাতলা ধারণা দিয়ে দিই। অনেক সময় এই যে দেখছেন আমাদের সামনে হচ্ছে প্রিন্ট দিলে এতটুকুই আসবে, লেখাটা আমাদের একটা পেজের মধ্যে এতটুকু আসবে, এবং আমরা কয়টা পেজ নিতে যাচ্ছি, কালার কেমন হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি কালার, দেখা গেলো কালার প্রিন্টারের সময় কালার দিলে কালার আসবে। আমাদের অনেক সময় এখানে কালারও হবে, মানে আমি এটা আসতেছি কালার কিভাবে করবো বা কি দিয়ে কি করবো এগুলো আমি সব বলতেছি। এখানে যাবতীয় প্রিন্টের ক্ষেত্রে আমাদের কিছু কিছু, যেমন কয়টা পেজ লাগবে এইটা আছে, তারপর এটা A4 সাইজ হবে নাকি লেটার সাইজ হবে এটা আছে, মানে ফরম্যাটের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, দেন প্রিন্ট দিয়ে দিলে প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। আমার এখানে প্রিন্টার কানেক্ট করা নেই, যার কারণে হচ্ছে এখানে দিলে কোনো লাভ নাই। আচ্ছা, গেল এইটা। আচ্ছা, এইটা প্রয়োজন নাই। আমি যদি এইটায় আসি, এইখানে হচ্ছে জুম হচ্ছে 100% সবসময় থাকবে। তো অনেক সময় আমাদের দেখা গেল জুম ইন করার ক্ষেত্রে আমরা এখানে 125 দিতে পারি বা 150 দিতে পারি। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের পেজটা জুম হচ্ছে, আমাদের কিন্তু ফন্ট বড় হচ্ছে না, আমাদের কিন্তু ফন্ট অন্য জায়গায়। আমি এই জন্য 100 দিয়ে সবাইকে দেখাই, যেহেতু এখানে ফন্ট বড় হচ্ছে না, ফন্ট কিন্তু সেমই থাকছে। আমি যদি প্রিন্টের এখানে যে দেখাই আবার সেমই কিন্তু আছে, যে ফন্ট কিন্তু সেমই আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে আবার 100 দিই, 100 দিয়ে যদি আমি ফন্ট চেঞ্জ করি, যেমন আমি হচ্ছে এখানে ফন্টটা একটু বড় করি, এখানে যদি আমি ফন্টের সাইজটা বড় দিই, যে ফন্ট চেঞ্জ করতে হবে এখান থেকে, যে 15 দেওয়া আছে, এখান থেকে ফন্টটা বড় করতে পারবো। এবং এখান থেকে ফন্টটা যদি আমরা চাই এটা চেঞ্জ করতে, অন্য একটা ফন্ট দিতে, এই যে এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করলে ফন্টের বিভিন্ন ধরনের ফন্ট পাবো আমাদের সামনে। আমি যদি একটা অন্য ফন্টে ইমপ্যাক্ট ফন্টটা যদি ইউজ করি, আমাদের সামনে কিন্তু লেখার ধরনটা একটু চেঞ্জ হবে। আমরা আমাদের মন মতো, এটা হচ্ছে নিজের পছন্দ মতো একটা ফন্ট দিতে হয়, যাতে করে লেখাটা ক্লায়েন্টের পড়তে সুবিধা হয়, বা একটা মানুষের যদি আমরা দিই সেক্ষেত্রে পড়তে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এইটা আমরা এই যে লেগজেন্ড ফন্ট ইউজ করছি। এখন লেগজেন্ড ফন্ট আমরা হেডিং এ ইউজ করি, এটাকে বলে হেডিং। ঠিক আছে, প্রথমে যে লেখাটা থাকবে এটাকে বলে সবসময় হেডিং। আমরা হেডিং এ যদি লেগজেন্ড ফন্টটা ইউজ করি এবং এইটাই যদি আমরা এরিয়াল ফন্ট ইউজ করি, এই যে এরিয়াল ফন্টটা ইউজ করি, এই জিনিসটা কিন্তু ভালো লাগতেছে না। তা আমরা সবসময় চেষ্টা করব যে ফন্ট যাতে এই যে হেডিং এবং আমাদের বডি লাইন, এই বডির লেখাগুলো এইগুলো যেন সবসময় সেম থাকে। আমি এটাও হচ্ছে লেগজেন্ড দিই। আচ্ছা, এখন এখানে আমরা ডকগুলো সবসময় চেষ্টা করবো সাজায় লেখার ক্ষেত্রে। যেখানে যে শপিফাই ফুল ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজেশন, এখানে কিন্তু লেখাগুলো একসাথে আছে। লেখাটা শেষ হয়েছে এইখানে। আমি তাহলে একটা কাজ করি, এইখানে কিন্তু আরেকটা হেডিং আছে, যেটা আই উইল প্রোভাইড ইউ এক্সট্রা। আচ্ছা, এটা একটু সাজানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হেডিং দিচ্ছি 15, তাহলে এইটার হেডিং যদি আমরা 15 দিয়ে দিই, 14 15 দিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আলাদা আলাদা আমরা ভাগ করতে পারছি। আর একটু আকর্ষণীয় করতে হইলে আমাদের এখান থেকে আমরা মানে জিনিসটা বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দিলে কি হবে, লেখাটা আরেকটু মানে চোখে পড়ার মতো হবে। তাহলে আমরা কি দেখলাম, যে এই হেডিংটা আমরা ফন্ট চেঞ্জ করলাম এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট বড় ছোট করলাম এই অপশনটা থেকে। এখান থেকে আমরা ফন্ট বড় ছোট করলাম এবং এখান থেকে আমরা বোল্ড করলাম, মানে লেখাটা একটু গাঢ় করলাম।
এবং আমরা যদি চাই লেখাটা একটু দেখাই দিতে, ইটালিক করতে, আমরা এটা ক্লিক করতে পারি, এটা ক্লিক করে একটু দেখানো হবে। এবং আমরা যদি চাই যে নিচে একটা আমরা লাইন দিব, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, এবং এরপরে যদি আমরা চাই যে এটার ফন্টের পিছনে আমরা একটা কালার দিব বা আমরা একটা মার্ক করে দিব, যেমন শপিফাই ফুল ওয়েবসাইট ডিজাইন এন্ড কাস্টমাইজেশন, তা আমি চাচ্ছি শুধুমাত্র ফুল ওয়েবসাইট এই জিনিসটাকে একটু অন্যরকম ভাবে কালার করতে বা একটু মার্ক করতে, যাতে ক্লায়েন্ট বা অন্য যে একজন ডক করবে তার জন্য জিনিসটা চোখে পড়ে। আমরা এখান থেকে যে টেক্সট কালার নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করে আমরা এখান থেকে এই যে লেখার ফন্টটা চেঞ্জ করে দিই। আচ্ছা, লেখার ফন্টটা চেঞ্জ করলে আমরা যদি এখানে সাদা দিই, জিনিসটা কিন্তু যে হারাই গেল, মানে পেজের সাথে মিলে গেল, কারণ এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আমরা যদি ফন্টও হোয়াইট দিই তাহলে তো এটা জিনিসটা মিশে যাবে। তাহলে এখন এটা ফুটায় তোলার জন্য কি করতে হবে, এটা নিচে যদি একটা কালার দিতে পারি বা এই যে নিচের যে লেখার কালারটা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় না নাকি? এখন তাইলে আমাদের এই বুঝতে সুবিধার জন্য আমাদের এখানে আরেকটা অপশন আছে, যে হাইলাইট কালার। আর হাইলাইট কালার নামে যদি অপশনটা ক্লিক করে আমাদের এখানে যে কোনো একটা কালার আমরা মন মতন সিলেক্ট করে দিলে যে লেখাটা কিন্তু আমাদের সামনে একটা সুন্দর মানে একটা হাইলাইট তৈরি হয়ে গেল। শপিফাই ফুল ওয়েবসাইট আমরা এবার ভাগে ভাগে আমরা যে ফ্রেন্ডলি ডিজাইন, আমরা এটা এরকম ভাবে পারবো যে হোয়াইট দিয়ে আমরা এখান থেকে যে কালারটা দিয়ে দিলাম যে ফ্রেন্ডলি ডিজাইন এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আমরা চাইলে এরকম ভাবে জিনিসটাকে আরো সুন্দরভাবে ডকটাকে সাজাইতে পারবো। এক্ষেত্রে কি হবে, একটা ক্লায়েন্ট যখন ডকটা ওপেন করবে বা একটা মানুষকে যখন আমরা দিব, সে যেন জিনিসটাকে অনেক সুন্দরভাবে দেখে এবং প্রফেশনাল মনে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সবার একটু নিজের মতো করে করতে হবে, যে যেমন করে সুন্দরভাবে করতে পারে এটা তার জন্য ভালো। এবং ডকটা সাজানোর ক্ষেত্রে আমাদের আরো কিছু জিনিস প্রয়োজন হবে, যেমন অ্যালাইনমেন্ট, অ্যালাইন এন্ড ইনডেট। এখানে ইমেজের যে ব্যাপারগুলো আছে এগুলো তো আমি আগে বুঝাইছি, যেগুলো এখন আর এখানে বুঝাচ্ছি। এখানে শর্টকাট আছে, ইনসাল্ট লিঙ্ক বা অ্যাড কমেন্ট। ইনসাল্ট লিঙ্কে কি হবে, এখান থেকে টেক্সট দিয়ে এখানে লিঙ্ক, আমরা যে লিঙ্ক মিউচুয়াল লিঙ্ক আছে, আমরা যে মিউচুয়াল লিঙ্কটা কপি করছিলাম এটা দিয়ে আমরা যদি দিই আমাদের মিউট লিঙ্ক যদি লিখে দিই, আমাদের এখানে অ্যাপ্লাই দিলেই হয়ে গেল যে মিউট লিঙ্ক। এবং এটা কিন্তু একটা টেক্সট আকারেই আমাদের সামনে সবসময় থাকবে। আমরা এটাকে চাইলে যে কোনো কিছু করতে পারবো। আমরা চাইলে যে এইগুলোর মতো করে আমরা এই যে এটাকে কিন্তু করতে পারবো, যে ব্লগ করতে পারবো, আউটলাইন রিমুভ করতে পারবো। মানে এটা কিন্তু একটা টেক্সটের মতোই হয়েছে, কিন্তু এটার মতো একটা লিঙ্ক আছে। সেক্ষেত্রে আমাদের এই যে ইনসার্ট লিঙ্কটা ইউজ করতে হবে। আমরা আবার চাইলে যে ফুল ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক অ্যাড করতে হবে, যেটা মার্ক করে যদি আমরা এখানে ক্লিক করি, সেক্ষেত্রেও আপনার একটা লিঙ্ক ক্রিয়েট হবে। যে আমি যদি দেখাই ইমিডিয়েট লিঙ্কটা ইউজ করে দেখাই, এখানে কিন্তু এই যে এটা কিন্তু কালারও চেঞ্জ হয়েছে, প্লাস এই যে লিঙ্কও অ্যাড হয়েছে। আমরা কালারটা আবার এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই আউটলাইনটা চেঞ্জ করে দিলাম, সে লিঙ্ক কিন্তু অ্যাডই হচ্ছে। আমাদের এখান থেকে এই জিনিসটা ইউজ করতে হবে লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে। এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন কখন কোনটা ইউজ করতে হবে, তো আর কখন কোনটা আমাদের প্রয়োজন হবে, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। সেটা আমি আনডু করি, আমাদের এখন দরকার না। ঠিক আছে, এবার আমি যদি যাই অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্টটা কি সেটা একটু আমি বলি। এই যে এই লেখাটা হচ্ছে আছে একটা কোণায়, সেটা হচ্ছে বাম সাইডে। আমি যদি প্রিন্ট অপশনে আবার একটু দেখাই, প্রিন্ট অপশনে যদি আবার একটু আমি দেখাই, যে লেখাগুলো কিন্তু বাম সাইডে সরে আছে। আমরা যদি চাই এই হেডিংটা আমরা একটু মানে মাঝখানে আনতে, সেক্ষেত্রে যে এখানে কিন্তু ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন আছে। মিডিলে নিলে এই যে মিডিলে চলে যাবে, আমরা যদি ডান সাইডে নিই ডান সাইডে চলে যাবে। ঠিক আছে, মিডিলে নিলে আবার মিডিলে আসবে। এবং এইটা যদি চাই এই হেডিংটা আমরা এই হেডিংটাও নিতে পারবো মাঝখানে। যে মাঝখানে দিলে কিন্তু আমরা এই প্রিন্ট অপশনে যদি আবার যাই, আমরা দেখতে পারবো একটু সরছে, কিন্তু এগুলো কিন্তু লেখাগুলো সরছে। এবং এই যে আমরা কিন্তু এখানে কালার দিচ্ছি, এই যেটা বলতেছিলাম, এখানে কিন্তু আমরা কিছু কালার অ্যাড করছি, যেটা কিন্তু এই যে প্রিন্টের এখানে আমাদের দেখাচ্ছে না। যে প্রিন্টের এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। ঠিক আছে, কেন দেখা যাচ্ছে না, কারণ এই যে কালারে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে, কালার দিলে তারপর আমাদের কালারটা দেখা যাবে, এই যে কালার চলে আসছে। এবার এই অবস্থায় যদি আমরা প্রিন্ট দিই, তাহলে আমাদের যে ডকটা এই জায়গায় আছে ওই হুবহু সেম আমাদের সাদা একটা পেজের মধ্যে বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবার মোটামুটি একটা ধারণা হয়েছে যে
ডক্টর কিভাবে ইয়ে করতে হবে। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্টের ব্যাপারটা গেল। এবার আমি আসি হচ্ছে পাশেরটা, যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। আচ্ছা, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংটা কি সেটা হচ্ছে, আমি এটাতে যদি দেখাই, এটা আমি মার্ক করে, অবশ্যই আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে। আমাদের মার্ক না করলে কিন্তু আমরা কতটুকু মার্ক করে কতটুকু কি কাজ করবো, এটা আমাদের মার্ক করে করে সবসময় করতে হবে। এতটুকু ফন্ট আমরা মার্ক করে যদি বাড়াই, যে এতটুকু ফন্টে কিন্তু আমাদের বড় হবে, যত বড় করবো তত বড় হবে, শুধুমাত্র মার্ক করা অপশনটুকু। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অবশ্যই মার্ক করে নিতে হবে জিনিসগুলা করার ক্ষেত্রে, এটা সবার মনে রাখতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসটা একটু মার্ক করে আমরা এই লাইন এন্ড প্যারাগ্রাফের জিনিসটা একটু বলি। লাইন এন্ড প্যারাগ্রাফের যে বিষয়টা, এখানে 1.15 সবসময় হচ্ছে আমাদের এখানে রেগুলার বেসিসে থাকে। আমরা যদি একটু বাড়াই দিই জিনিসটা, এই যে এখানে কিন্তু একটা নিচে গ্যাপ আসছে, ঠিক আছে? অনেক সময় আমাদের নিচে গ্যাপ প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা এইটা ইউজ করি। যদি ডাবল দিই সেক্ষেত্রে আরো হবে, ঠিক আছে? এবং আমরা আরো একটা জিনিস করতে পারি এখান থেকে, এই যে এখান থেকে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা ইউজ করি। অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এই যে আগে হচ্ছে একটা স্পেস হয়ে গেছে, এবং এটা সেম পরেরটাও ওরকম, যে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। আফটার প্যারাগ্রাফ মানে হচ্ছে এই যে এইটা, এই যে মার্ক করা অংশ থেকে এটার নিচে হচ্ছে একটা গ্যাপ তৈরি হবে। আচ্ছা, কাস্টম স্পেসিং হচ্ছে আপনার কতটুকু স্পেস আপনি দিতে যাচ্ছেন, এটা কাস্টমলি দিতে পারবেন। এবং হচ্ছে এখান থেকে আরো কিছু অপশন আছে, কিন্তু এইগুলো আমাদের বেসিক মানে রেগুলার বেসিসে ইউজ হয়, এইগুলো আমাদের দরকার নেই। কিপ দা নেক্সট, এই যে কিপ দা নেক্সট মানে হচ্ছে আপনার এখান থেকে একটা নেক্সট অপশন আসবে, সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন বড় একটা গ্যাপ হচ্ছে, এইগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। আমরা যেটা দরকার সেটা আমরা দেখাই, সেটা হচ্ছে এই যে এতটুকু আমাদের একটা গ্যাপ যদি দরকার হয়, আমরা এখান থেকে 1.5 দিয়ে দিবো, আর যাতে করে একটুখানি গ্যাপ মানে গায়ে গায়ে লাগাটা, এই যে গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছে বলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, আমরা গ্যাপ দিয়ে দিলাম, তাহলে কি হলো, জিনিসটা একটু সুন্দরভাবে দেখাচ্ছে। এই জিনিসগুলো একটু আপনার নিজের মতো করে ঠিক করে নেবেন, যে কোথায় কি লেখাটা দরকার বা কোথায় কি লেখাটা ঠিক নেই, নিজের মতো করে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এবার আমি নেক্সট অপশনে যাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেখাগুলোর শুরুতে হচ্ছে কিছু আইটেম দেওয়া আছে, এগুলো আমি রিমুভ করে দিই। আচ্ছা, এইগুলো আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে আমি এখন এই অপশনটা দেখবো, যে চেক লিস্ট। চেক লিস্টটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে এইরকম যে লাইনগুলো থাকবে, বা আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ইউজ করি, অনেক সময় আমরা বুলেট পয়েন্ট আমি যদি আমাদের এখানে আমি যদি আমাদের যারা আছে মিটিং আছে তাদের নাম যদি আমি দিই, যেমন আমাদের এখানে আছে হচ্ছে সৌরভ ভাই, ঠিক আছে? সৌরভ ভাইয়ের নাম যদি আমি লিখি, সৌরভ ভাই, সৌরভ। আমি যদি হচ্ছে রোহান ভাইয়ের নাম লিখি, আমি রোহান। আমি যদি এখানে আরো আচ্ছা, আর তো ছেলে বের হয়ে গেছে, যাই হোক আমি আরো কিছু নাম লিখি, যেমন সফি, আমি যদি লিখি নাদিম, ঠিক আছে? এগুলো যে নাম লিখে, আমরা যদি নাম লিখি এবং নামগুলো কিন্তু এইভাবে রাখি, কিন্তু ভালো লাগতেছে না, ঠিক না? সেক্ষেত্রে আমরা এই যে চেক লিস্টের ইউজ করি। এখানে যদি আমরা ডিরেক্টলি উপরে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের একটা চেক লিস্ট হয়ে যাবে, এটা এদের সাথে অ্যাড হয়ে গেছে। আলাদা করে আলাদা করলে কি হবে, এই যে আমি যখন ক্লিক করবো, এটা দিয়ে দেখেন, এই যে এখানে চেক লিস্ট ক্লিক করলে কিন্তু আমাদের মানে একটা বক্স আকারে হয়ে গেছে। মানে বক্স আকারে কেন হয়েছে, আমাদের দেখা গেলো অনেক সময় টাস্ক করার ক্ষেত্রে বা ক্লায়েন্টের টাস্ক করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারি, যারা কিন্তু কাজ পেন্ডিং আছে। এক্ষেত্রে আমরা ডক্টরের মধ্যে ক্লিক করতে পারি, যে ক্লিক করলে আমাদের যে কাজটা শেষ, আমরা ক্লিক করে দিলে এটা ইয়া হবে। আবার আরো ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন আমি যদি এখানে মার্ক করে, এখানে এই যে একটা আইকন আছে, এটা যদি আমি ক্লিক করি, এখানে আরো একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এটা দুটোই সেম, যে কোনো একটা ইউজ করলে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে মানে কাটবে না, জিনিসটা হচ্ছে টিক মার্ক দিয়ে রাখবে, শুধুমাত্র টিক মার্ক।
এবং যেটা প্রথমে আমি ইউজ করছিলাম সেটা হচ্ছে আপনাদের একটা মানে ক্রস চলে আসবে, ঠিক আছে, ক্রস চলে আসবে মানে হচ্ছে এটা যখন আমি টিকমার্ক দিব তখন একটা কাটা চলে আসবে লেখার উপর। আচ্ছা, এবার যদি আমি একটু পরের পরের বিষয়টা আমি পরের টুলটা যদি আমি দেখি, পরের টুলটা হচ্ছে আমাদের বুলেট পয়েন্ট, বুলেটেড লিস্ট, ঠিক আছে, বুলেট পয়েন্ট, বুলেটেড লিস্ট হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে যে বুলেট পয়েন্ট আকারে চলে আসবে এবং এখানে আরো অপশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, যে অনেক অনেক রকম ডিজাইন, ঠিক আছে, অনেক রকম ডিজাইন আছে যে এটা ইউজ করলে এরকম আসবে, মানে আপনাদের মন মতো এটা ইউজ করতে পারবেন। এবং এরপরে হচ্ছে নাম্বারের লিস্ট, নাম্বারের লিস্টটা হচ্ছে আমাদের এখান থেকে দেখাই যদি হয়, আচ্ছা হচ্ছে না, আচ্ছা এবার আমি যদি একটু দেখাই, এই যে 1 2 3 4 চলে যাবে, আপনারা নিচে যে কটা নাম লিখবেন বা যে কটা ইয়া থাকে এটা তো এই ক্ষেত্রেও ইউজ হয়। এটা যে এ বি সি ডি আকারে দিতে পারি, বড় হাতের এ বি সি ডি দিতে পারি, বা আমরা এই যে এইভাবে দিতে পারি, তো যার যেভাবে প্রয়োজন সে সেভাবে এই অপশন থেকে নাম্বারের লিস্ট থেকে আমরা দিতে পারি। এবং আমরা যদি মোড়ে যাই, মোড়ের এখানে হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ইউজ তেমন একটা দরকার হবে না, এটা অ্যালাইনমেন্টের মধ্যে, মানে এখান থেকে আপনারা ইউজ করেন, এই জিনিসটা এখান থেকে দরকার না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি যে শর্টকাট গুলো আছে এই সম্পর্কে আশা করি একটা ধারণা হয়ে গেছে। আচ্ছা, ডক সম্পর্কে, গুগল ডক সম্পর্কে এটাই হচ্ছে আপনাদের মানে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার হবে কাজের ক্ষেত্রে এইগুলাই। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখা গেল অনেক সময় আপনারা বাংলা লিখতে চান, বাংলা লেখার ক্ষেত্রে আপনারা একটা জিনিস ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ভয়েস টাইপিং, ঠিক আছে। ভয়েস টাইপিংটা কি ক্ষেত্রে ইউজ হবে, আপনারা দেখা গেল লেখার সমস্যা হইতে পারে, লেখার সমস্যা হওয়ার ক্ষেত্রে আপনারা এখান থেকে আচ্ছা বাংলা, এখানে বাংলা দেখবেন, বাংলা একটা অপশন আছে, একটু নিচে গেলে নিচের দিকে বাংলাদেশ, বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করে আপনারা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে কথা বললে সে অনুযায়ী হবে। আমি যদি একটু বলি, হ্যালো সবাই কেমন আছেন, হ্যালো সবাই কেমন আছেন, আমার এখানে হয়তো মাইকের ইয়াতে একটু ঝামেলা হচ্ছে। হ্যালো, আচ্ছা আমার এখানে হয়তো মাইকের সমস্যার কারণে হচ্ছে না এটা, যাই হোক আপনারা এটা ট্রাই করলেই হবে। এটা একদম সিম্পল, এখান থেকে এই অপশনের থেকে জাস্ট আপনারা নিজেরা ট্রাই করেন, নিজেরা ট্রাই করলে এই জিনিসটা হবে। আবার একটু ট্রাই করুন। হ্যালো সবাই কেমন আছেন, আচ্ছা আমার এখানে মাইকের সমস্যার কারণে হয়তো হচ্ছে না, আপনারা নিজেরা ট্রাই করলে এটা বুঝতে পারবেন।
আচ্ছা, আমি হচ্ছে ডক, তাহলে ডকের ব্যাপারে মোটামুটি এই ছিল আপনাদের কাজের ক্ষেত্রে যে যে জিনিসগুলো প্রয়োজন হবে টোটাল বিস্তারিত। এবং পেজের ব্যাপারটা তো আমি প্রথমে শুরুতে বলছি, পেজের জন্য নতুন করে একটা পেজ নতুন করে আসবে। আচ্ছা, এবার আমি চলে যাই হচ্ছে নেক্সট আমাদের যেই টুল আছে সেটা হচ্ছে এক্সেল শিট, গুগল শিট। এক্সেল এবং গুগল শিট দুইটাই সেম, আপনাদের কম্পিউটারে হয়তো গুগল এক্সেল, এক্সেল এবং এখানে হচ্ছে গুগল শিট, দুইটাই সেম। আচ্ছা, এইখানেও সেম গুগল ডকে আমরা যা যা দেখছি এই যে এখানে কিন্তু সবই আপনার আছে, এবং আমি এক এক করে এই জিনিসগুলো সম্পর্কে আজকে ধারণা দিব। গুগল ডক সম্পর্কে বলছি, এবং এখন গুগল শিট সম্পর্কে বলবো, তারপর গুগল স্লাইড সম্পর্কে বলবো, বিট সম্পর্কে বলবো এবং ফর্ম সম্পর্কে বলবো। আজকে মোটামুটি এইটার সম্পর্কে আপনাদের একটা পুরোপুরি ধারণা দিয়ে দিই। আমি হচ্ছে গুগল শিট নিয়ে একটা, এটা হচ্ছে সেম আপনার গুগল ডকে যে সিস্টেম গুগল শিটেও একই রকম। আপনার নতুন ডক নিতে গেলেও যে রুলস গুগল ডকে গুগল শিটেও সেমই রয়েছে, শুধুমাত্র গুগল ডকটা ইউজ করা হয় বিভিন্ন ধরনের লেখালেখির ক্ষেত্রে, এবং গুগল শিটটা ইউজ করা হয় হচ্ছে বিভিন্ন ধরনের টাইম টাইম মেনটেন করে কাজ বাজ বা হিসাব নিকাশ বলেন, বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডেট অনুযায়ী টাস্ক করি, বা মান্থলি বেসিস টাস্ক করি, বা ডাটা এন্ট্রি বলেন, বা হিসাব হিসাব নিকাশ। ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই গুগল শিটের যে ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি না যে আমরা আমরা যদি বাজার করি, বাজার করার ক্ষেত্রে আমরা কি হয়, আমরা কিছু জিনিস লিখি না যে আজকে কি কিনছি, সবজি কিনছি, সবজি কিনছি, কয় টাকা নিচ্ছে সবজি, সবজি নিচ্ছে হচ্ছে 50 টাকা, তারপর মাছ কিনছি। ঠিক আছে, আমি জাস্ট নর্মালি বেসিক ইয়া দিয়ে বোঝাচ্ছি, যেহেতু আমাদের এখন আমাদের এখন ওই ওই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে কোনো ডকুমেন্ট নাই আমাদের হাতে, এই জন্য নর্মাল একটা ধারণা দিয়ে বুঝাচ্ছি যাতে করে সবাই বুঝতে পারে। যদি মাছ কিনছি, গোশ কিনছি, তো এই 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 হিসাব নিকাশ গুলো কিন্তু আমরা রাখতে পারি এইভাবে। এবং অনেক সময় আমাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে ক্লায়েন্টেরও অনেক সময় এইরকম হিসাব নিকাশ থাকে যে এই মাসে বা আজকে কত টাকা খরচ করছে, বা কি কি একটা দেখা গেলো দোকানে বা কফি শপের অনেক সময় আমাদের ফ্রিল্যান্সারদের হায়ার করে যে কেনা বেচার হিসাব রাখার ক্ষেত্রে। তো এই কাজগুলো আপনারা আস্তে আস্তে করে আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন, সামনের দিকে আরো অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো হচ্ছে কাজে, মানে এই গুগল শিটের মধ্যে হয়, গুগল এক্সেল শিটের মধ্যে হয়। এবং প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে যদি আমি বলি, প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে আমাদের কাছে হয়তো একটা ডক আছে, আমি একটু ওপেন করে দেখাই। আচ্ছা, গুগল ডকে যেরকম ফাংশন ছিল এখানেও সেম, এখানে আহামরি কোনো পরিবর্তন নাই, কিছু কিছু জিনিস পরিবর্তন যেগুলো আমি আপনাদের দেখাবো। আচ্ছা, নিউ ওপেন, আমি ওপেন করি, নতুন একটা আমি ওপেন করি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে শীতেরই বলবো। আচ্ছা দেখেন, শীতের এই যে শীত নামের যে এক্সেলটা আমি ওপেন করলাম, এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন মডেল, তারপর এমএস আরপি মানে যে প্রাইস, শপিফাই প্রাইস, শপিফাই প্রাইস ম্যাক্স। এখানে কিন্তু তিনটা প্রাইস, মানে একটা প্রোডাক্টের মডেল নাম্বার, তিনটা প্রাইস আছে। তো এইটা হচ্ছে মূলত এই এই মানে এক্সেলটা বা গুগল শিটটা হচ্ছে এই ক্ষেত্রে ইউজার হিসাব নিকাশের ক্ষেত্রে, বা আহ, হিসাব রাখা বা বিভিন্ন এই রিলেটেড কাজের জন্য। এবং গুগল ডকে যেরকম পেজের কথা বলছিলাম, এখানে কিন্তু একটা অপশন আছে পেজের, যে অ্যাড শিট। আমরা এখানে অ্যাড শিট করলে নতুন একটা শিট নিতে পারবো, এবং এটাকে নতুন একটা নামও দিতে পারবো, যেক্ষেত্রে আমরা একটা শিটের মধ্যে অনেক কিছু রাখতে পারি। যেমন মান্থলি হিসাবে যদি আমরা দিই এখানে নভেম্বর, ঠিক আছে, নভেম্বর মাস, বা অন্য কোনো কিছু দিয়ে আমরা সেট করতে পারি। আমি যদি এখানে আসি, এখানেও সিমিলার গুগল ডকের মতোই কিছু অপশন আছে, তো এইগুলোতে আমি যাব না। এখানে সেল সেল নেওয়ার একটা অপশন আছে, সেল বাড়ানো, বা যেগুলো হচ্ছে আপনার ইউজ হয়। যেমন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি,
এবং আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এই অপশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো ইনসার্ট ওয়ান কলাম লেফট, লেফট মানে কি আমরা বুঝি বাম সাইড, এবং রাইট মানে ডান সাইড। মানে ইনসার্ট ওয়ান কলাম ইন লেফট, তার মানে আপনার লেফট সাইডে একটা কলাম তৈরি হবে। এখানে যে কলামটা আছে এই কলাম একটা ফাঁকা লেফটে তৈরি হবে। ক্লিক যদি করি এই যে ফাঁকা কিন্তু একটা লেফটে মানে কলাম তৈরি হয়েছে। এবং আমি যদি এটা পুরোপুরি মার্ক করে রাইটে ক্লিক করি, এই যে রাইট কিন্তু একটা আপনার মানে কলাম হয়েছে। এবং অবশ্যই আপনাদের মার্ক করে করে কাজগুলো করতে হবে এখানে। আচ্ছা, ক্লিয়ার কলাম যদি আমি দিই, যে ক্লিয়ার হয়ে গেল, অবশ্যই মার্ক করে। আমাদের কিন্তু এখানে মানে আপনার যে কলামটা আপনার কিন্তু এখানে মার্ক করলে হবে না, বা আপনি যদি মার্ক করতে চান সেক্ষেত্রে আপনার এরকম টেনে মার্ক করতে হবে। আর যদি মনে করেন আপনার এখানে সব আপনি মার্ক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের এই যে ABCD এই জিনিসটা যেটা, এটা হচ্ছে আমাদের মেইন কলাম, মেইন কলামের একটা মাথা বলতে পারেন। এইগুলা আমরা হচ্ছে কি করতে পারি, সেটা হচ্ছে বড় ছোট করতে পারি। এখানে ক্লিক করে আপনার বড় করতে পারি, ছোট করতে পারি। এখানে ক্লিক করে আমরা নতুন কলাম নিতে পারি, হাইট কলাম দিতে পারি। যে হাইট হয়ে গেছে, আপনার হাইট গুলো হচ্ছে এখান থেকে বের করতে হবে, বের করার ক্ষেত্রে ইউজ করতে পারি। এবং এখানে যে নিউ শিট নিতে পারি, যেগুলো এখান থেকে নেওয়া যাবে। এবং এইখানে যে ব্যাপারটা আছে এবির মতো, মানে এখান থেকে শুরু হবে ABCD দিয়ে, এখানে শুরু হবে 1 2 3 দিয়ে, মানে কলামের যে উপরের অংশটুকু এইগুলো মার্ক করলে আপনার নিচে সবকিছু মার্ক হবে। এবং আপনি যদি চান যে শুধুমাত্র এই কলামের এই লাইনটুকু আমি মার্ক করবো, সেক্ষেত্রে আপনার মানে পুরোপুরি মার্ক করতে গেলে আপনার মাউস দিয়ে টানা লাগবে। মাউস দিয়ে টেনে আপনার এই সাইডে পুরোপুরি অনেক পর্যন্ত যাওয়া লাগবে। তো ওইটার জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনার এখান থেকে এই যে পুরোপুরি এটা সিলেক্ট করতে পারেন। এবং এটাও এখানে সেম, এই যে এখানে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সেম এটার মতো। এখানে যেরকম বড় করতে পারবেন, এখানে এরকম বড় করতে পারবেন। এবং এখানে আপনারা একটা ডক রাখতে পারেন, মানে ডকের যেরকম আমরা একটা লেখালেখি, এখানে আপনারা লেখালেখি করতে পারেন, ছবি নিতে পারেন, সেম একই রকম ডকে যেরকম দেখাইছি এখানেও সেম সেরকম। আচ্ছা, ফন্টের যে ব্যাপারটা, ওইটা একটু আমি এখানে দেখাই। এখানে তো সেম ওই যে ওরকম আপনি মার্ক করে, যে কটা মার্ক করে আপনি বড় করতে চান বড় করে আপনি এখানে বোল্ড করতে পারবেন। আপনি এখানে কালার, এই যে ওটার মতো করে কালার দিতে পারবেন, যে কালার দিয়ে পারবেন। তারপর যাবতীয় যা যা ডকে আছে এখানে আপনারা সেম জিনিসগুলোই করতে পারবেন। ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে ওখানে যে ফন্ট আমি দিয়েছিলাম এখানে আমি লিখবেন, এই যে ফন্ট কিন্তু আমার চলে আসছে। আচ্ছা, ফন্ট দেখা গেল এবার আমি ফন্ট উপরে এটা সিলেক্ট করলাম। আমি তো নিচের গুলো আমি কিভাবে সিলেক্ট করবো? নিচের গুলো সিলেক্ট করবো তো সবসময় ABCD এগুলো মনে রাখবেন। ABCD অবশ্যই সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার এই যে ফন্ট চেঞ্জ করতে, এই যে ফন্ট কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে। জিনিসটা কিন্তু ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে আপনার জিনিসটা সুন্দর লাগে দেখতে। এই আর সবই সেম, এখানে অ্যালাইনমেন্টের সিস্টেমটাও এখানে অপশন একই রকম আছে। এখানে যে ডান, এই যে রর মধ্যে আপনার এই যে কলামের মধ্যে কিন্তু আপনার ডান সাইডে আছে। আমি যদি চাই মিডিল আনতে, মিডিল চলে আসছে। আমি যদি চাই বাম সাইডে নিতে, বাম সাইডে চলে যাবে। ঠিক আছে। এবং এখানে স্পেসিফিক এর একটা ব্যাপার আছে, যেমন আমি যদি এখানে আচ্ছা, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন, মানে আপনার অনেক সময় হয় কি যে লেখালেখির ক্ষেত্রে এটা একটু ওলট পালট থাকলে আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন যখন মিডিলে ক্লিক করবেন তখন সবগুলো লেখা মিডিলে চলে আসবে, উপর নিচে থাকে অনেক সময়। সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। এবং টেক্সট ওয়ার্কিং এর যে ব্যাপারটা, এটা আমি আলাদাভাবে দেখাই। যেমন আমি যদি একটা জিনিস দেখাই, আচ্ছা এখানে আমার কাছে, আচ্ছা এখানে একটা লেখা আছে, ঠিক আছে, এখানে একটা লেখা আছে, আমি এই যে এই জিনিসটা লিখছি। এবার আচ্ছা এটা আমি ডিলিট করলাম, এটা আমি ডিলিট করলাম। এই যে লেখাটা, এটা কিন্তু আমাদের এই কলামের মধ্যে নাই, কলামের বাইরে চলে যায়, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এটাতে এইভাবে আমরা কখনোই সাজাইতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বড় করতে পারি। এখন বড় করলেও কিন্তু মানে এত বড় করেও কিন্তু এইভাবে সম্ভব না, তাহলে কিন্তু অনেক বড় বড় কিন্তু কলম হয়ে যাচ্ছে, আমাদের বারবার সরানো লাগবে, মানে জিনিসটা সাজানো গোছানো হবে। এখন সাজানো গোছানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি,
সেটা হচ্ছে সাবকমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা চাইলে এটা পুরোপুরি মার্ক করে সেম সবগুলো সেম নিয়ম অনুযায়ী দিতে পারেন, আর শুধুমাত্র এইটা সিলেক্ট করে আপনারা এখান থেকে টেক্সট ওয়ার্কিং এর থেকে জিনিসটা লিখতে পারেন। এই যে টেক্সট ওয়ার্কিং এ যখন আমি দিচ্ছি জিনিসটা কিন্তু একটা বক্সে চলে আসে, এবং আমি এটা এখন যদি বড় ছোট করি তাহলে একটা সুন্দর একটা ইসের মধ্যে থাকবে, মানে একটা বক্সের মধ্যে থাকবে। এক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ভাবে আমরা মানে লেখা লিখতে পারবো। দেখা গেল অনেক সময় আমাদের একটা তারিখ অনুযায়ী কোনো কন্টেন্ট থাকে বা যে কোনো কিছু থাকে, বা অনেক সময় সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যখন আমরা কাজ করতে যাব, বা আমরা ডাটা এন্ট্রি রিলেটেড বা যাবতীয় যা রিলেটেড কাজ করতে দেবো, আমাদের কন্টেন্ট গুলো আমরা এখানে রেখে দিতে পারবো। আলাদাভাবে ডক না নিয়ে আমরা এখান থেকে রেখে দিতে পারবো। সেক্ষেত্রে টেক্সট ওয়ার্কিং এর তিনটা অপশন আছে। একটা হচ্ছে আপনি কি করতে পারেন, আমি যদি আগের ফরম্যাটে যাই, আগের ফরম্যাটে গেলে কি হবে, আমরা এখান থেকে যখন লাস্টে ক্লিপেরটা ইউজ করবো তখন এটা ভিতরে কিন্তু চলে যাচ্ছে, লেখা কিন্তু ঠিকই আছে, এটা ভিতরে চলে আসছে, এই যে উপরে কিন্তু আমরা দেখতে পাবো। এটা আপনারা ডিরেক্টলি এখান থেকে কপি করতে পারেন। আর যদি পুরোপুরি ভিজিবল করতে চান, ভিজিবল হইতে চায়, তাহলে টেক্সট ওয়ার্কিং এ এটা দিতে হবে, মিডল ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক দিলে কি হবে, লেখাটা এরকম থাকবে এবং একটু সাজায় গোছায় দিলে জিনিসটা সুন্দরভাবে দেখা যাবে। এবং এইটা যদি দেন তাহলে আগের ফরম্যাটে চলে যাবে, নর্মাল ফন্ট, নর্মাল ফন্ট। আচ্ছা, আমি এই অবস্থায় রাখি, এটা দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এইগুলা হচ্ছে লেখা একটু স্টাইল দেওয়ার জন্য ইউজ হয়, যে লেখা এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের কোনো দরকারই নেই, লেখা এগুলো দরকার নেই, এগুলো আমাদের নর্মালি দরকার হয়ও না। ঠিক আছে, এগুলো দরকার হয় না, এগুলো অন্য কাজ দরকার। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের গুগল শিটের কাজ। ঠিক আছে, গুগল শিটের কাজ। এবং এখানে আরো কিছু ব্যাপার, মানে আরো কিছু সূত্র আছে, ম্যাথমেটিক্যাল কিছু সূত্র আছে। যেমন এই যে এখানে যদি আমি একটা ইয়া দিই, যেমন আমি শুধুমাত্র এই পুরো হিসাবের শুধুমাত্র এই কটা হিসাব আমি বের করতে পারছি। এক্ষেত্রে আমাদের কিছু সূত্র দরকার হবে, আমি অবশ্যই সূত্রগুলো সবাইকে দিয়ে দিব মুখস্থ করার জন্য। এবং এটা এই এক্সেল নিয়ে আলাদাভাবে একটা অবশ্যই ক্লাস নেওয়ার ট্রাই করবো, যাতে করে সূত্রগুলো নিয়ে একটা আলাদা ক্লাস নেওয়ার ট্রাই করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে কিছু ব্যাপার আছে, এখানে হচ্ছে এক্সট্রা কিছু টুল আছে। যেমন এখানে যদি আমি চাই যে একটা এই হিসাবটা আমি হচ্ছে এখান থেকে বের করবো, এখানে কিন্তু আমাদের নিচে দেখুন জিনিসটা কিন্তু টোটাল হিসাব করে কত আসতেছে, আমাদের ক্যালকুলেটর ইউজ করা হবে না। একটা মজার বিষয় হচ্ছে আমাদের এখানে এক্সেল বা শিট যেটাই বলি আমরা ইউজ করলে আমাদের এখানে আলাদাভাবে ক্যালকুলেটর দিয়ে কখনো হিসাব করা লাগবে না। আমরা এখানে ডিরেক্টলি আপনার আচ্ছা ডিরেক্টলি আমরা ইউজ করতে পারবো। সাম দিলে এখান থেকে আমরা হিসাবটা বসা দিতে পারি। এইগুলা হচ্ছে আপনাদের এক্সেল মানে শীট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হওয়ার পরে আপনাদের আরো ইঙ্গিত আমি এটা নিয়ে আলাদাভাবে আর একটু দেখা দিবে সমস্যা নেই। দরকার নেই, এইটাই ছিলাম। ওকে, তো গুগল শিটের আরো কিছু ব্যাপার আছে, যেমন আমরা যদি চাই এখানে একটা ডেটের কলাম দিতে, যেমন আমি যদি এখানে এইটার মতো করে একটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে মার্ক করে এই যে ইয়াটা আছে, যেমন এই কলামে যদি ক্লিক করি, এই কলামে ক্লিক করে এই যে ছোট বলটা আছে এটা ধরে আমরা যখন টান দিব নিচে বা ডানে বামে, তখন এটা কপি হবে। নিচে যখন দিচ্ছে যে কপি হয়ে গেল, আমাদের কিন্তু আলাদাভাবে কপি করার দরকার হবে। এবং যখন আমরা উপরের থেকে এই লাইনটায় ক্লিক করবো তখন আমাদের সামনে সেম বলটা আসবে। এটা শুধুমাত্র দেখা গেল পাশের ক্ষেত্রে ইউজ করা যাবে, পাশের ক্ষেত্রে আমরা কপি করে নিয়ে সেম স্টাইল সেম ফন্ট আমাদের কাছে চলে আসবে। বা অনেক সময় আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকে আমরা কপি করে পেস্ট করে দেবো। রান দিব ডেট, ঠিক আছে, ডেট।
এবং অ্যালাইনমেন্ট আমরা যদি একটু ঠিক করে দিই, অ্যালাইনমেন্ট মিডিয়ে দিই। আচ্ছা, ডেটের যে ব্যাপারটা, এখানে একটা ট্রিক্স আছে। ডেটের যে ব্যাপারটা, এখানে আমরা পুরো কলামে যদি আমরা ডেট ফিক্স করতে যাই, এখান থেকে আমাদের ডাটায় যেতে হবে। ডাটায় যে তারপর হচ্ছে এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। ডাটা ভ্যালিডেশনে যখন ক্লিক করবো, এখানে অ্যাড রুল নামে একটা অপশন আসবে। অ্যাড রুলে আসার পরে আমাদের এখানে ডেট, ডেট দেন এখানে আমরা এই যে ড্রপ ডাউন চেঞ্জ করে ইনভ্যালিড ডেট, তারপর দিয়ে দেবো ডান। ডান দিলে কি হবে, এখানে একটা আমাদের নতুন একটা রুল হয়ে গেল, এই কলামটা নতুন একটা রুল ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা এখন থেকে এই ডেটের উপরে যখনই একটা ফোল্ডারে ক্লিক করবো, আমাদের সামনে ডেট চলে যাবে। আজকে 15 তারিখ, আমরা চাইলে 16 তারিখ, 17 তারিখ, এরকম আমাদের চাইলে ডেট গুলো আলাদাভাবে দেওয়ার দরকার হবে। এবং এটা পুরো কলাম ধরে আমাদের সবসময় একটা লাইন যখন আমরা চেঞ্জ করতে যাবো, তখন অবশ্যই কলামের মেইন যে এ বি সি ডি এগুলো সিলেক্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে, এই সাইডের ক্ষেত্রে আমাদের 7, 8 এগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ফন্টটা একটু আলাদা, তো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে দেবো, সেমই থাকবে, সবই সেম থাকবে, শুধুমাত্র ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই গেল ডেটের বিষয়। এবার যদি আমরা চাই যে আমরা এখানে আলাদা আরেকটা নিতে যাচ্ছি, আলাদা নিতে গেলে এরকম আমাদের এই যে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডাটাতে যে সেম ডাটা ভ্যালিডেশনে যে আমাদের এখানে অ্যাড রুলে যে এখানে আমরা কিছু আইটেম অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে যদি অ্যাড অ্যানাদার আইটেম দিই, এখানে মেইন, যদি মেইন, আমি যদি এখানে দিই সেকেন্ড। ঠিক আছে, এখানে অ্যাড আইটেম যতগুলো আমরা অ্যাড দিব, ততগুলো লুজ, আমরা যে যেরকম ভাবে দরকার ওরকম হবে। এবং কালার দিতে পারবো, আলাদা আলাদা একটা কালার দিতে পারবো। কালার দিলে এটা কি হবে আমি বলতেছি, যেখানে ড্রপ ডাউনই থাকবে, এখানে আমরা অনেক কিছু দিতে পারবো। আমাদের বেশিরভাগ সময় ড্রপ ডাউন এবং ডেট এই জিনিসগুলো দরকার, তো আমি ড্রপ ডাউন দিয়ে ডান। আচ্ছা, এই ক্ষেত্রে কি হলো, আমাদের এখানে যদি কোনো কিছু দরকার হয়, যেমন এই ফাইলটা যদি আমাদের এখানে এটা দিলে, এইখান থেকে আমরা যদি চাই, এই যে এখান থেকে অপশন নিতে পারবো আলাদা আলাদা। সেকেন্ড দিলাম, এটা আমাদের দরকার, মেইন দিলাম, এটা আমাদের লস দিলাম, মেইন দিলাম। ঠিক আছে, এটা এইভাবে, এটা এটা ডাটার মধ্যে থাকবে সবসময়, ডাটা ভ্যালিডেশন এবং ওখান থেকে অ্যাড রুল এবং এখান থেকে ড্রপ ডাউন এবং এর থেকে অপশন আমরা আমাদের আইটেম গুলো অ্যাড করতে পারবো। আচ্ছা, এতটুকু তো সবাই ক্লিয়ার? আপনাদের এই জিনিসগুলোই প্রয়োজন হবে। ঠিক আছে, ইন ফিউচার আমাদের যখন আমরা কাজ আরো প্রফেশনাল দিকে যাব, তখন এই জিনিসগুলো আপনাদের বারবার প্রয়োজন হবে। এবং এখন থেকে এগুলো নিয়ে মোটামুটি আপনাদের সবার একটু প্র্যাকটিস করতে হবে এবং জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, যাতে করে আমরা যখন কাজ একটা অন টাইম প্রজেক্টে যখন আমরা ইনভলভ হবো, তখন যেন এই জিনিসগুলো নিয়ে সমস্যা না হয়। যার কারণে আমরা কিন্তু এইগুলো সবকিছুই দেখাচ্ছি সবাইকে। এবং আপনারা পার্সোনালি যখন প্রজেক্ট হ্যান্ডেল করবেন, তখন যেন আমাদের হেল্প সবসময় দরকার না হয়। এই জন্য আপনাদের এই জিনিসগুলো সব শিখিয়ে আমরা নিব, যাতে করে আপনারা প্রপার ভাবে জিনিসগুলো শিখতে পারেন। আমি তো অ্যালার্মিং ঠিক করে দিচ্ছি। এইটা গেল। আচ্ছা, আমরা হচ্ছে গুগল শিট গেল, গুগল ডক গেল, এবার আমরা আলোচনা করবো হচ্ছে গুগল স্লাইড নিয়ে। গুগল স্লাইডের বিষয়টা নিয়ে আমরা এবার একটু কথা বলবো। আমি একটু ব্রেক নিচ্ছি, আমরা 1 মিনিট একটা ব্রেক নিচ্ছি।
আচ্ছা, আমরা আমরা তাহলে এবার কথা বলবো হচ্ছে গুগল স্লাইড নিয়ে। ওকে, গুগল স্লাইডটা কি? গুগল স্লাইডটা হচ্ছে আমাদের এমন একটা অ্যাপ বা এমন একটা টুল যেটা দিয়ে আমরা স্লাইড আকারে বিভিন্ন জিনিস প্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? এবং এখান থেকে আমরা হচ্ছে এটা এটা হচ্ছে প্রেজেন্টেশন সময় এটা প্রয়োজন হয়। আপনারা কেউ হয়তো বা প্রেজেন্টেশন ইউজ করছেন বা স্লাইডের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। অনেক সময় আমরা বিভিন্ন সময় কিছু বোঝানোর ক্ষেত্রে বা কিছু প্রেজেন্ট করার ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। তো প্রজেক্ট চলাকালীন বা আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে এটা ইউজ খুবই কম হয়। এটা হচ্ছে আলাদা একটা মানে স্কিল বলা যায়, এটার জন্য আলাদাভাবে আমরা অনেক রকম কাজ করতে পারবো, ঠিক আছে? এটা আলাদা একটা স্কিল বলা যায়। তো গুগল স্লাইডের ব্যাপারটা খুবই সিম্পল, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। লোড নিচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? সবাই তো রেসপন্স করুন। হ্যালো, ওকে ভাই, দেখা যাচ্ছে। লোড নিচ্ছে। লোড নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কি বলে যে এখান থেকে আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি আজকে বলি টুডে ক্লাস, টুডে ক্লাস, এটা হচ্ছে হেডিং, আমরা যেটা গুগল ডকে বলে আসছি। এবং এইটা হচ্ছে আমাদের হেডিং এর নিচেরটা, টুডে ক্লাস 10 PM। এখান থেকে লেখা চেঞ্জ করা যাবে। এবং আমরা হচ্ছে এই গুগল স্লাইড নিয়ে আমি একটা এক্সট্রা একটা ভিডিও দিয়ে দিব আপনাদের, যাতে বুঝতে আরো সুবিধা হয়। আর এটা আসলে একটা আলাদাভাবে বুঝতে হবে, এটা আলাদা একটা বিষয়। এবং এখানে যদি আমি আচ্ছা, এখানে হচ্ছে আমি স্লাইড আকারে নিতে পারবো, ঠিক আছে? স্লাইড আকারে এখান থেকে নিচে থেকে ছোট বড় করতে পারবো। এবং স্লাইডগুলো যদি আমি নিতে চাই, এখান থেকে টেমপ্লেট আছে, এই টেমপ্লেট নিয়ে আমি কাজ করতে পারি। আমি একটা টেমপ্লেট নিয়েই দেখাই আপনাদের। আচ্ছা, আমি যদি একটা টেমপ্লেট নেই, ইনসার্ট অল স্লাইড। আচ্ছা, এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে কেন? ওকে, যে একটা স্লাইড চলে আসছে আমার সামনে, আমি এটা দিয়ে আপনাদের ইন্ট্রোডিউস করে দেখাই। আচ্ছা, এখানে দেখেন স্লাইডগুলো কিন্তু আসছে। স্লাইডগুলো কিভাবে আসছে? সে হ্যালো টু দ্য টিম। নেক্সট স্লাইডে এই যে আপনারা লেখাগুলো চেঞ্জ করে আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন জিনিসটা। মানে মোটামুটি যারা ডিজাইন একটু সেন্স আছে বা ডিজাইন যারা মোটামুটি পারেন বেসিক, তারা জিনিসটা আরো সুন্দরভাবে করতে পারবেন। এখানে আলাদাভাবে নিতে পারবেন, এখানে আলাদাভাবে ছবি অ্যাড করতে পারবেন। এবং এখান থেকে এই যে সেম ভাবে যে ইনসার্টে গেলে মানে যেই টুলগুলো গুগল ডক বা গুগল এক্সেল আমরা দেখছি, এখানেও সেম এই যে সেম ওয়েতে হচ্ছে এখানে ডকগুলো আনা যাবে, বা যে কোনো ছবি হোক বা যেটাই হোক। এবং অ্যালাইনমেন্টের সিস্টেমটাও এখানে একই রকম আছে। এখানে অ্যালাইনমেন্ট আমরা যদি মার্ক করি, এখানে এই যে কিছু অপশন কিন্তু চালু হয়ে গেছে। এবং আমাদের সামনে হচ্ছে এই জিনিসগুলো ওরকম ভাবেই আছে। এখান থেকে যদি আমি সাদা দিয়ে দিই, আগে যেটা আমি ইউজ করছিলাম, একটু আগে যেটা আমি ইউজ করছি সেম একই রকম, কিন্তু শুধুমাত্র এটা ব্যবহার করা হয় স্লাইডের ক্ষেত্রে। আমি যদি এটা স্লাইড শোতে দিই, যে স্লাইড শোতে যখন আমি দিব, তখন আমার সামনে ওইভাবেই আসবে।
স্লাইডটা একটু লোড নিচ্ছে নেটে, এটা আসলে নেটে চলে তো এই জন্য একটু লোড নিচ্ছে। সমস্যা নেই, সবাইকে একটা ডক দরকার হলে আমি এখান থেকে দিয়ে দিব গ্রুপে রেডি করে, যাতে করে সবাই এটা চেক দিতে পারে এবং মোটামুটি নিজেরা একটু বুঝতে পারে যে এখানে কি কি আছে বা কিভাবে কাজটা করতে হবে। যেহেতু আমাদের এটা অতটা প্রয়োজন হয় না, সেহেতু আমাদের এটা অতটা ইউজ করার ক্ষেত্রে দরকার হবেও না, এবং এটা একটু লোড নিচ্ছে অতিরিক্ত। আমি এটা বাদ দিই, এটার জন্য আমরা দরকার হলে আলাদা একটা ক্লাস নেব। এক্সেলের মানে আমাদের গুগল শিটের যেই কিছু সূত্র আছে, ওই সূত্র এবং গুগল স্লাইড, এটার জন্য আলাদা একটা ক্লাস আমরা নিব। ঠিক আছে, আলাদা একটা ক্লাস নিব, এটা একটু সবাই মনে রাখেন, বা আমি মনে রাখতেছি, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ফর্ম। তো ফর্মের ব্যাপারটা হচ্ছে কি ক্ষেত্রে ইউজ হয় আমি একটু এটা বলি। অনেকে তো গুগল ফর্ম ফিল আপ হয়তো বা কখনো কোনো সময় করতেন কিনা আমি জানি না। এটা আমাদের একটা ফর্ম তৈরি করার মতো। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে, বা আমরা ছোটবেলায় স্কুলে বা কলেজে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিভিন্ন ফর্ম আমাদের পূরণ করা লাগতো। সেটা হচ্ছে অনলাইনে বা ডিজিটাল ভাবে আমাদের ফিল আপ করার জন্য একটা ফর্ম তৈরি করার, এটা হচ্ছে গুগল ফর্ম। আমাদের গুগল ফর্মটা হচ্ছে মূলত ইউজ করা হয় গুগল ফর্ম তৈরি করার ক্ষেত্রে বা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের গুগল ফর্ম দিয়ে করতে হবে। এটা জাস্ট আপনাদের শিখে রাখেন, আপনাদের আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে প্রয়োজন না হলেও নিজের অনেক সময় প্রয়োজন হয়। নিজে অনেক সময় দেখা গেল এই সম্পর্কে ধারণা থাকলে আপনারা কোন একটা টুলস বা কোনো একটা কিছু বিক্রি করার ক্ষেত্রে, বা অনেক সময় আমাদের বিজনেস করার ক্ষেত্রে এগুলো ইউজ হয়। এবং ইন ফিউচার এই জিনিসগুলো আমাদের শেখা লাগবে, কারণ সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আমাদের এটা মোবাইল দিয়েও করা যায়, এবং আমরা চাইলে হচ্ছে আমি যদি কন্টাক্ট ইনফরমেশন, আমি বেসিক একটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে আসলে গুগল ফর্মটা কি এবং কি কি জিনিস করা যাবে এখানে। শফিক ভাই, আচ্ছা এখানে দেখেন কন্টাক্ট ইনফরমেশন। আমি হচ্ছে একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে আপনাদের দেখাই যে জিনিসটা কি, তাহলে হয়তো ঢুকতে পারবে, বুঝতে পারবেন। আমি একটা গুগল ফর্ম লিঙ্ক, আমি একটা গুগল ফর্ম লিঙ্ক সার্চ দিই। গুগল ফর্ম লিঙ্ক, আমি গুগল ফর্ম দিয়ে হাউ টু শেয়ার। আচ্ছা, দিস ডকুমেন্টের জন্য পাবলিশ করা হয়নি, শেয়ার কারণে এটা ইয়ে হয় না। পাবলিশ করে তারপর লিঙ্কটা নেই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের গুগল ফর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম একটা টেমপ্লেট, সিম্পল টেমপ্লেট। এখানে কিন্তু অনেক কিছু মিসিং, যেমন এখানে একটা ব্যানার হবে যেটা মিসিং, এবং এখানে হচ্ছে কিছু কিছু বেসিক জিনিস আছে, যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং একটা কমেন্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা গুগল ফর্মের একটা ফরম্যাট। তো এইখানেই আমরা কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবো। এই জিনিসটা হচ্ছে আপনাদের শিখাবো। যেমন আমরা প্রথমে ব্যানার দিয়ে যদি শুরু করি, এখানে আপনারা একটা গুগল ফর্মের সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী একটা ব্যানার দিতে পারবেন।
একটু লোড নিক, আমি দেখাচ্ছি। বেশি আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনাদের কভার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কভার চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, লোড নিচ্ছে না। এই যে অ্যাড ইমেজে যদি আমি ক্লিক করি, আমি এক এক করে আপনাদের একটু বুঝাই। এটা হচ্ছে আমাদের কভারের জায়গা, যেখানে আপনারা ছবি অ্যাড করতে পারবেন। এখানে জিনিসটা আসতেছে না, অপশনটা আমি আসলে এটা এখানে কভার চেঞ্জ করার অপশন আসছে। অ্যাড ইমেজ দিয়ে দেখি। আচ্ছা, আমি আপনাদের বুঝাই, পরবর্তীতে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশন এখানে যদি আমরা দেখি, ফর্ম ডেসক্রিপশনে আপনারা কিছু জিনিস অ্যাড করতে পারবেন, লিখতে পারবেন। এখানে আপনার নামের জায়গায় কিছু রিনেম করতে পারবেন, ফুল নেম এখানে আপনারা চেঞ্জ করে দিলে ওইভাবেই আসবে। যদি ইমেলের এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেটা আপনারা করতে পারবেন অ্যাড্রেসের ক্ষেত্রে। বা কমেন্ট দিয়ে আমি দেখাই, কমেন্টের এখানে কিন্তু শুধুমাত্র কমেন্ট এবং কিছু লেখির একটা জায়গা আছে। এখান থেকে আপনারা শর্ট অ্যান্সারের একটা অপশন দিতে পারবেন। চাইলে আপনার মাল্টিপল চয়েসের একটা অপশন, যেমন চয়েস অ্যাড করতে পারবেন। যদি আমি এখানে দিই যে কালার, যদি দিই রেড, আমি যদি এখানে দেই হচ্ছে ব্লু, ঠিক আছে, ব্লু যদি দেই, বা এখানে আমি যদি দেই অ্যাড আদার দেই, বা অ্যাড আদার না, আমি হচ্ছে এখানে যদি দেই গ্রিন, আর এটার নাম আমি দিয়ে দিলাম কালার। ওকে, কালার্স। আচ্ছা, কালার্স। তো মাল্টিপল চয়েস দিলে কি হবে, মাল্টিপল চয়েস দিলে এখানে অপশনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে আপনাদের দেখাই, এই যে এখানে কিন্তু এই যে কালার, এই যে দেখছেন, এখানে সিলেক্ট করে সাবমিট দিলে জিনিসটা এই মেইলে, যে আমাদের যে মেইলের থেকে আমরা গুগল কি বলে যে গুগল আমাদের ফর্মটা ক্রিয়েট করছি, এই মেইলে চলে যাবে। আমাদের যে হ্যালো ফ্রিল্যান্সারের এই মেইলে চলে যাবে। যেই মেইল থেকে ক্রিয়েট করা হবে গুগল ফর্ম, সেই মেইলের যে জমা হবে, বা এখানে রেসপন্স থেকেও চেক করা যাবে। এবং এখানে যদি নতুন, আচ্ছা, এখানে রিকোয়ার্ড এর একটা অপশন আছে, যেখান থেকে আমরা যদি রিকোয়ার্ড দিই, তাহলে এইটা আমরা অপশন না দিয়ে সামনে আগাইতে পারবো না। এটা বাধ্যতামূলক হবে। যখন আমরা রিকোয়ার্ড দিয়ে দিব, তখন এটা বাধ্যতামূলক হবে। যদি রিকোয়ার্ড অফ করে দিই, তাহলে বাধ্যতামূলক আর থাকবে না। এটা আমরা অপশন না দিয়েও সামনে আগাইতে পারবো। আচ্ছা, এখন আমি যদি অপশন চেঞ্জ করি, এখন আমি ড্রপ ডাউন যদি দিই, যে এগুলো ড্রপ ডাউন হয়ে যাবে। আমি যদি এখানে ড্রপ ডাউন দিই, ড্রপ ডাউন হয়ে যাবে। যদি চেঞ্জ করে দিই, আচ্ছা, এটা সেভ করি নাই, পাবলিশ। এই যে ড্রপ ডাউন দিলে এখান থেকে কিন্তু আমরা ড্রপ ডাউন দিই অপশন। এই যে ড্রপ ডাউন অপশন যখন দিছি, অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে এরকম আসছে, যে রেড, ব্লু নাকি কি একটা, যে কোনো একটা সিলেক্ট করার ক্ষেত্রে একটা অপশন আসছে, সাবমিট দিতে হবে। আচ্ছা, যখন আমরা চেঞ্জ করে মাল্টিপল চয়েস গ্রিড দিব, তখন এখানে মাল্টিপল চয়েস আমরা সিলেক্ট করতে পারবো। চাইলে অনেকগুলো অপশন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে এখান থেকে একটা নাকি দুইটা, এটা বেশিরভাগ সময় সার্ভের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, সার্ভে টার্ভের বা যে কোনো অন্যরকম প্রজেক্টের ক্ষেত্রে এটি ইউজ হবে। তো বেশিরভাগ সময় আপনাদের এই তিনটা জিনিসই ইউজ করা লাগবে: মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন। এটা হচ্ছে গুগল ফর্ম। এবং গুগল ফর্মের ক্ষেত্রে আপনারা এই অপশনটা থেকে অ্যাড কোয়েশ্চেন দিতে পারবেন। এই অপশনটা থেকে আপনারা ইম্পোর্ট কোয়েশ্চেন দিতে পারবেন, যে ক্ষেত্রে আপনারা যদি কোনো কোয়েশ্চেন রেডি করা থাকে সেটা দিতে পারবেন। টেক্সটের ক্ষেত্রে আপনারা এখানে টেক্সট অ্যাড করতে পারবেন নতুন করে। অ্যাড ইমেজের জায়গায় নতুন করে ছবি অ্যাড করতে পারবেন।
এবং অ্যাড ভিডিও অ্যাড করতে পারবেন, চাইলে যদি ভিডিও থাকে কম্পিউটারে সেটা আপনারা গুগল ফর্মে অ্যাড করতে পারবেন সাউন্ড সহ। এবং এখানে অ্যাড সিলেকশন, এখানে যদি আমি অ্যাড সিলেকশনে দেই, আচ্ছা অ্যাড সিলেকশন এখানে আসবে না, উপরে থেকে আসবে। এখানে যে অ্যাড সিলেকশনে যদি দিই, এই যে সিলেকশন আলাদা হয়ে যাবে। সিলেকশনের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে এই দেখেন সিলেকশন 1 of 2, এখানে আছে 2 of 2। তার মানে কি বুঝলাম, আমরা এখানে সিলেকশন আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু এখানে মানে এখানে আপনার প্রথম সিলেকশনে শুধুমাত্র নাম, ফোন নাম্বার বা যাবতীয় আপনাদের কিছু গুগল ফর্মের আমি লিংক দিব, সেখান থেকে আপনারা আইডিয়া নিয়ে আমাকে হচ্ছে গুগল ফর্ম বানিয়ে দিবেন সবাই। যদি আমি এক এক করে দিব, আমি প্রথমে আপনাদের একটা গুগল ডকের একটা কি বলে টাস্ক দিব, গুগল এক্সেলের একটা টাস্ক দিব শীটের, এবং পরবর্তীতে গুগল ফর্মের একটা টাস্ক দিব, এবং এইগুলো আপনারা অবশ্যই আমাকে কমপ্লিট করে দিবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে বা যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সমাধান করে দিব। নিজেরাই হচ্ছে এটা আপনারা একটু সাজায় গুছায় করলেই হচ্ছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি যাবতীয় টুলস, যেগুলো হচ্ছে আমরা আমাদের নর্মালি প্রজেক্ট করার ক্ষেত্রে বা আমাদের অনলাইনে কাজ করার ক্ষেত্রে ইউজ হবে। আর হচ্ছে সবার তো গুগল গুগল ট্রান্সলেটের ব্যাপারে আইডিয়া আছে নাকি রোহান ভাই আর নাদিম ভাই? আপনার তো গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। জি ভাই। আচ্ছা, গুগল ট্রান্সলেট ইউজ করে আপনারা আমার জন্য আজকে একটা ডক রেডি করবেন নিজেরা, সবার জন্য। এটা যারা মিটিং এ ছিল আজকে তারা সবাই হচ্ছে একটা গুগল ট্রান্সলেট দিয়েও চাইলে আপনারা রেডি করতে পারেন, বা চাইলে বাংলায় লিখেও এটা বানাইতে পারেন। আপনারা হচ্ছে আম, নিজেদের সম্পর্কে একটা লাইন আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, মানে একটা ডক আপনারা রেডি করবেন। আজকে আমি যেভাবে ডক রেডি করা দেখাইলাম গুগল ডক, এরকম একটা ডক আমাকে রেডি করে দিবেন। আমি দরকার হলে একটা টপিক দিয়ে দেবো, ওই টপিকের উপর আপনারা কিছু জিনিস একটু লিখে দেবেন আপনাদের ব্যাপারে, বা আপনাদের কি কাজ যে করতে চান, বা আপনারা ইন ফিউচারকে মানে একটা রচনার মতো বলা যায়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডকে যে আমরা জিনিসগুলো শিখাইলাম, এই ডকটা ব্যবহারের ক্ষেত্রে এটা দরকার হবে। এটা আপনারা ইংরেজিতে, যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং কাজগুলা ইংরেজিতে করতে হবে, তা আমি সবাইকে প্রেফার করবো, যেহেতু ইংরেজি সম্পর্কে আমরা এখনো অতটা ধারণা আপনাদের দেই নাই, সেহেতু আপনারা সবাই চাইলে গুগল ডক, এই গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন গুগল ডক সাজানোর জন্য। এখানে আপনারা বাংলা সিলেক্ট করবেন এবং এখানে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন, এবং এখানে যা লিখবেন সেটাই আপনাদের ইংরেজি হয়ে যাবে। আমি ভাত খাই। আশা করি গুগল ট্রান্সলেট সম্পর্কে সবারই আইডিয়া আছে, তো এটা সম্পর্কে অতটা বলার নাই। তো আপনারা নিজের সম্পর্কে বলবেন যে আমার নাম রোহান, রোহান সরি রোহান, আমার বাসা, আমার বয়স, আমি থাকি, আচ্ছা আমি আমার বাসা বললে হবে, মানে এই আর কি নিজের সম্পর্কে কিছু জিনিস বা আপনার পছন্দের জিনিস এগুলো আমি দিয়ে দিব, যে কি কি জিনিসের উপর আপনার বেস করে একটা ডকুমেন্ট রেডি করবেন। অবশ্যই ইংরেজিতে, ভুল হোক ইংরেজি সমস্যা নাই, তো অবশ্যই আমাকে একটা ডক রেডি করে দিবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি যে যে জিনিসগুলো লাগবে, গুগল এক্সেল এবং স্লাইড সম্পর্কেও বললাম, গুগল কিপ সম্পর্কে বলার দরকার নেই, এটা লাগবে না আমাদের। গুগল ডকই আমরা ইউজ করবো বেশিরভাগ সময়। আচ্ছা,
আচ্ছা, আজকের ক্লাস কেমন লাগলো সবার? ভালো ভাইয়া। ক্লাসের মধ্যে কি কোনো কোশ্চেন? শফিক ভাই, জি ভাই। ভাই আমি হচ্ছে সবাইকে আজকে মানে যারা মিটিং এ ছিল, আমি হচ্ছে মোটামুটি গুগল ডক সম্পর্কে সবাইকে একটা ভালো ধারণা দিছি এবং গুগল শিট সম্পর্কে, কারণ এইগুলো আমাদের যাবতীয় ইন ফিউচার সামনের দিকে সবারই কাজে লাগবে, যেহেতু সবাই ফ্রিল্যান্সিং করতে আসছে এবং অনলাইনে কাজ করতে আসছে, এগুলো দরকার হবে। তা আমি সবাইকে আজকে একটা টাস্ক দিতে যাচ্ছিলাম যে নিজের সম্পর্কে বা একটা ছোট করে একটা ডক, যে যার মতো করে আজকে যা শিখছে বা আমাদের ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটা দরকার হলে আমরা সবাই দেখবে, দেখে আমাকে সুন্দরভাবে সবাই ডক সাবমিট করবে। কালকে ডকের মধ্যে একটা ডকুমেন্ট মানে সবাই সাবমিট করবে, ঠিক আছে? এবং হচ্ছে এর পাশাপাশি এক্সেল এর যেই আমাদের সূত্রগুলো আছে, এগুলো সবাইকে একটা সূত্র লিস্ট দিব এবং হচ্ছে আপনার ওইটা মুখস্থ, সবাই মোটামুটি একটু মুখস্থ করে ওইটার উপর বেসিক আমরা মোটামুটি আজকে বেসিক ধারণা দিয়েছি এবং ওই সূত্রগুলো নিয়ে আমরা আলাদা দরকার লাস্টের দিকে একটা এক্সট্রা ক্লাস নিব এবং গুগল ফর্ম নিয়ে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব। তো যেহেতু গুগল ডকটা নিয়ে সবার একটু বেশি বোঝা উচিত বা সবার একটু বেশি জানা উচিত, এই কারণে আমি চাচ্ছিলাম আজকে একটা টাস্ক দিতে। আমি এটা গ্রুপে দিয়ে দিব না কি কি লিখতে হবে বা কিভাবে লিখতে হবে। তো এটা 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 হচ্ছে আমার মেইন ইয়া। তারপর আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিলে হবে অথবা আমাদের যে হ্যালো ফ্রিল্যান্সারের যে অ্যাক্সেসরি, এটা তো আপনার কাছে আছে, ওখান থেকে অ্যাড করে দিন অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্ট ফ্রি দিয়ে অ্যাড করে দিন অথবা আমাকে পার্সোনালি দিয়ে দিন, আমি অ্যাসাইনমেন্টে অ্যাড করে দেবনি, বা গ্রুপে দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমিনুল ভাই এখানে উপস্থিত এখন পর্যন্ত আছে, আর একটু পরে ক্লাস এন্ড হয়ে যাবে যদি করতে চান। আর আদারওয়াইজ যদি এখন কোনো কোশ্চেন না থাকে, পরবর্তীতে যদি কোনো কোশ্চেনের সম্মুখীন হন বা কোনো প্রবলেম ফেস করেন, তাহলে গ্রুপে অবশ্যই মেসেজ দেবেন, আমরা সমাধান করে দেবো এটার। আর আজকের যে ক্লাসের অ্যাসাইনমেন্ট, এটা একটু পরেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওই অনুযায়ী আগামী নেক্সট যে ক্লাসটা হবে, ওই ক্লাসের আগে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন টাইমলি, ঠিক আছে? ওকে। ঠিক আছে। আর পরবর্তী যে তারিখে ক্লাস হবে, আমরা এটা গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দিব যে এই ডেটে ক্লাস হবে এবং এই টপিকে। ওকে। অলরেডি আমি ক্লাসের মডিউল দিয়ে দিছি, আমরা 3 সপ্তাহ। আর কম্পিউটার বেসিক এবং অ্যাডভান্সে যে রিলেটেড কাজগুলো আছে এবং ফটোশপে, এইগুলো আমরা শিখব। পরবর্তীতে আমরা স্টোর ডিজাইনে চলে যাব। আচ্ছা ভাই, আজকের ভিডিওটা তো রেকর্ড করছেন, এটা কি ছাড়বেন? হ্যাঁ নাদিম, আজকে তো রেকর্ড করা হয়েছে ভিডিওটা, এটা তো ছেড়ে দেবেন না ভাই? হ্যাঁ ভিডিও একটু পরে আমি আপলোড করে দেব। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আজকে অ্যাসাইনমেন্ট আচ্ছা অ্যাড ঠিক করে আছে। দেব অথবা কালকে সকালের মধ্যে, সমস্যা নেই। পরবর্তী ক্লাস কবে ভাইয়া? পরবর্তী ক্লাস হবে আপনাদের 18 তারিখে। 18 তারিখ কি বার পড়ে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবারে পরবর্তী ক্লাস, এবং তারপরের ক্লাস শুক্রবারেও হতে পারে, সম্ভাবনা 90%। তার মানে 18-19 তারিখে ক্লাস হবে, যেহেতু বন্ধ ফ্রাইডে সবার।
ঠিক আছে, তাহলে আমি ক্লাস আপলোড করে লিংক দিয়ে দিব এবং অ্যাসাইনমেন্টগুলা আমিনুল ভাই আপনাদের এখানে অ্যাড করে দিবে, আর আপনারা যথা সময়ে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করে দিবেন নেক্সট ক্লাসের আগে, এবং যেভাবে বলছে ওভাবে একটু গুছিয়ে একটু সুন্দর করে। আর আপনারা ওখানে তো সবাইকে অ্যাক্সেস দিয়ে আছে, আপনারা চাইলে কারো অ্যাসাইনমেন্টে ঢুকে দেখতে পারেন কে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। যেমন রোহান অনেক সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, মার্ক করে কি কাজ করছে, কোথায় সেভ হয়েছে, পেন্সিল দিয়ে মার্কিং করে তারপরে স্ক্রিনশটে শট দিয়ে ওখানে আপলোড করে দিছে। তারপরে নিলয় আছে, সৌরভ মোটামুটি ভালোভাবেই দিছে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আর কারো কোনো কোশ্চেন ওকে, ঠিক থাকলে আছে। মেসেজ দিন, আমরা অ্যাক্টিভ আছি সবার সমস্যা নেই। আর যে যার মতো যে যার দিক থেকে আপনারা যদি একটা বিষয় পারেন অন্য কাউকে বলে দেবেন, বা আপনারা 1-2-3 জনে মিলে মিটিং করে ওইটা সমাধান করতে পারেন, এটা বেটার হয়। তারপরে যদি না হয় আমরা ওকে ঠিক আছে ভাই, ওকে।